আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাস করতে চলেছি জব মাস্টার পেজ থেকে। তো আজকে আমরা কম্পিউটার ইতিহাস এবং কম্পিউটারের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে কোশ্চেন এসছে, বিসিএস ছাড়াও বিসিএস এর অন্যান্য যে চাকরি পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে কোশ্চেন এসছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে বিশ্লেষণ করে দেখাবো। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং যে যেখান থেকে জয়েন করেছেন আমাদের পেজে কাইন্ডলি একটু আমাদেরকে বলবেন কে কোথা থেকে জয়েন করেছেন, এবং আমাদের এই জব মাস্টার পেজের সাথে কে আছেন সবাই একটু কমেন্টসে জানাবেন। এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে একটু কাইন্ডলি মেনশন দিবেন, এবং আপনারা এই আপনাদের বন্ধুদেরকে একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। আপনাদের বিভিন্ন গ্রুপ আছে, আমরা জানি আপনাদের স্টুডেন্টদের অনেক ধরনের গ্রুপ আছে। আপনারা যেসব গ্রুপে আলাপ আলোচনা করেন পড়ালেখা নিয়ে কিংবা নিজস্ব দৈনন্দিন বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো যেখানে আপনারা আলোচনা করেন কাইন্ডলি একটু শেয়ার দিবেন। আর সবাই জব মাস্টার পেজের জন্য দোয়া করবেন। পেজটা নতুন একেবারে ক্রিয়েট হয়েছে, আর আপনাদের সেবার জন্যই বিভিন্ন চাকরি পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে এগুলো নিয়ে রেগুলার কিন্তু লাইভ চলতেছে, এবং এই লাইভ সেশনটা আমাদের ফাউন্ডেশন ব্যাচের ফ্রি ক্লাস চলতেছে। সো এই ক্লাসগুলো আপনারা উপভোগ করবেন, আশা করি আপনারা ভালো কিছু দিক নির্দেশনা পাবেন। তো এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আমরা মূলত আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসে চলে যাব। তো আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে কম্পিউটার ইতিহাস নিয়ে, এবং ক্লাসটা হবে তো কম্পিউটারের বিষয়ে আমরা আসলে জানার আগে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষাতে এই টপিক থেকে আসলে কি ধরনের কোশ্চেন হয়, এই টপিক থেকে কত মার্কসের কোশ্চেন হইতে পারে, এই বিষয়গুলো আমরা আসলে আগে দেখব, বা এই বিষয়গুলো আমরা আগে জানার চেষ্টা করব। তো আমরা আসেন একটু দেখি। বিসিএস এ আপনি আইসিটি থেকে কোশ্চেন পাবেন হচ্ছে টোটাল 15 মার্কসের কোশ্চেন পাবেন। একদম 200 মার্কসের কোশ্চেনের মধ্যে 15 মার্কসের কোশ্চেন কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো এর মধ্যে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন হচ্ছে 10 মার্কসের, এবং আইটি সংক্রান্ত যে প্রশ্ন, এই আইটি সংক্রান্ত প্রশ্ন আপনি পাবেন 5 মার্কসের। এই টোটালি প্রশ্ন যদি আপনি ভালো আনসার করতে চান, তাহলে আপনাকে কিন্তু একটা ভালো গাইডলাইনে এসে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আমাদের স্টুডেন্টদের সমস্যা হচ্ছে আমরা এলোমেলো প্রিপারেশন নেই, এবং অনেকের ধারণা এরকম যে বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসবো, বাজার থেকে বই কিনে নিয়ে এসে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবো, তাহলে মনে হয় আমার আইসিটি প্রিপারেশনটা সম্ভব হয়ে যাবে। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে সব বিষয় যদি আপনি পড়তে যান, বা সব বিষয় যদি আপনি মাথায় রাখতে চান, তাহলে কোনো বিষয় আসলে আপনার মাথায় থাকবে না। এই জন্য আপনার একটা ভালো গাইডলাইন দরকার, আর আপনাকে ভালো গাইডলাইন দেওয়ার জন্যই আমাদের এখান থেকে আপনি সার্ভিস পাবেন ইনশাল্লাহ। এরপর একটু খেয়াল করেন, বিসিএস ছাড়া নিবন্ধন আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। নিবন্ধনে কিন্তু আমাদের 2 ধাপে প্রশ্ন হয়, স্কুল নিবন্ধন এবং কলেজ নিবন্ধন, আপনারা জানেন। তো সেখানে আপনার বিজ্ঞান থেকে প্রশ্ন থাকে, একই সাথে সেখানে কিন্তু আইসিটি থেকেও প্রশ্ন থাকে। তো বিজ্ঞান আইসিটি থেকে মিলায়ে অলমোস্ট প্রত্যেক বছরই বিজ্ঞান আইসিটি থেকে অলমোস্ট আপনার 6 থেকে কিন্তু 7টা প্রশ্ন আসে। তো সেই হিসেবে বলা যায় যে ধরেন আমরা 50-50 করেও যদি বলি যে 3 অথবা 4 মার্কসের প্রশ্ন কিন্তু আপনার আইসিটি থেকে বা হচ্ছে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন থেকে চলে আসে। তো এরপর একটু খেয়াল করেন, আমাদের আরেকটা জায়গা হচ্ছে প্রাইমারি। প্রাইমারিতে জানেন প্রতি বছর কিন্তু পরীক্ষা হয়ে থাকে, এবং আপকামিং আপনারা জানেন প্রায় 40,000 প্রাইমারি শিক্ষকের নিয়োগ কিন্তু আসতেছে, খুব দ্রুতই আসতেছে। আপনার হচ্ছে যে কোনো সময় কিন্তু সেই নিয়োগের সার্কুলার দিয়ে দিবে। তো এইখানে দেখেন, এইখানে এ যাবৎকালে বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা হয়েছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। এই প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে এখানে কিন্তু বিজ্ঞান এবং আইসিটি থেকে আপনার প্রশ্ন হয়, বিজ্ঞানের সাথে সাথে আইসিটি থেকেও কিন্তু সেখানে প্রশ্ন হয়। তো এইখানেও প্রায় 5 থেকে 6 মার্কসের প্রশ্ন কিন্তু প্রতি বছরই আসে, এবং 5 থেকে 6 মার্কসের প্রশ্ন কিন্তু প্রতি বছরই এসে যায়। সো এইখানে কিন্তু আপনি অবশ্যই 3 থেকে 4টা কোশ্চেন আইসিটি থেকে বা কম্পিউটার থেকে পাবেন। এবার একটু খেয়াল করেন অন্যান্য চাকরির পরীক্ষাতে আমাদের কি আছে খেয়াল করেন। ব্যাংকের পরীক্ষাতে কিন্তু কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন
খুব জরুরি। এবং ব্যাংকের পরীক্ষাতে কিন্তু আপনি প্রত্যেকবারই ব্যাংকের প্রশ্নে 5 থেকে 6টা কিন্তু আপনি প্রশ্ন পাবেন। এবং অন্যান্য চাকরি পরীক্ষা, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা হয়, এই বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাতে আপনি 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু আইসিটি থেকে পাবেন। সো এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকসটা আপনি গুরুত্ব সহকারে দেখবেন, এবং আপনি গুরুত্ব সহকারে যদি দেখেন, আপনি যদি এই টপিকসগুলো গুরুত্ব সহকারে পড়েন, তাহলে আশা করা যায় যে আপনি ভালো আনসার করতে পারবেন। চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় আপনি ভালো আনসার করতে পারবেন। তাহলে একটু খেয়াল করেন, আমরা বললাম বিসিএসও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আইসিটি থেকে টপিকস একদম স্পেসিফিক আসে, 15 মার্কসের প্রশ্ন, সেখানে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন আসে, সেখানে আইটি সংক্রান্ত প্রশ্ন আসে। নিবন্ধনে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন, আইসিটি থেকে প্রশ্ন আসে। আমাদের প্রাইমারিতে প্রশ্ন আসে প্রায় 3 থেকে 4 মার্কসের প্রশ্ন। অন্যান্য চাকরি পরীক্ষা যেমন ব্যাংকের পরীক্ষাতে আপনার 5 থেকে 6টা প্রশ্ন আসে। আইসিটি থেকে বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা এবং অন্যান্য যে চাকরি পরীক্ষা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতেও কিন্তু আপনার 2-3টা প্রশ্ন পরীক্ষাতে আসে। সো আজকের ক্লাস কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন সবাই দয়া করে সুন্দরভাবে বসে ধীরস্থিরভাবে ক্লাসটা করবেন, এবং আশা করি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা আমাদেরকে একটু বলবেন, আমরা কোশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করব। তো আসেন আজকে আমরা আমাদের যে ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, আজকের ক্লাসে। এরপরে খেয়াল করেন, আজকের আমাদের টপিকস কম্পিউটার ইতিহাস সম্পর্কে আমরা জানবো, কম্পিউটারের ধরন সম্পর্কে আমরা জানবো, কম্পিউটারের প্রজন্ম সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। মূলত আজকে আমাদের ক্লাসের টপিকসগুলো এইগুলোই। সো এই মুহূর্তে অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আমাদের সাথে নাসির সুমন যুক্ত হয়েছেন, আমাদের সাথে বাংলার শ্রদ্ধেয় শিক্ষক নিয়ামুল স্যার আছেন, ধন্যবাদ। লুবনা আরিন আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ। তো যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি, এবং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা একটু কাইন্ডলি শেয়ার দিবেন। আপনার একটা শেয়ার আপনার ফ্রেন্ডকে একটা ভালো ইনফরমেশন দিতে পারবে, এবং আপনার টাইম লাইনে সেটা থেকে যায়, পরবর্তীতে আপনি দেখতে পাবেন। সো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের ধরন, কম্পিউটারের প্রজন্ম। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসেন আমাদের প্রথম যে বিষয়, কম্পিউটার সংক্রান্ত যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে পড়ব। কম্পিউটার শব্দের উৎপত্তিটা আসলে কোত্থেকে? কম্পিউটার শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ কম্পিউট থেকে। গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে কম্পিউটার শব্দটি। এই শব্দটাই থেকেই মূলত হচ্ছে আপনার কম্পিউটার শব্দের উৎপত্তি। একটু খেয়াল করেন, এই যে কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা করা। খেয়াল করেন, রুট ওয়ার্ডটা কি? রুট ওয়ার্ডটা হচ্ছে কম্পিউট শব্দের অর্থ কি? গণনা করা। আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। তাহলে গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে কম্পিউটার শব্দটি। কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। খেয়াল করেন, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বলেছি গণনাকারী যন্ত্র। এবার একটু খেয়াল করেন, গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র দুটা বিষয় কিন্তু একই। তো কয়েকটা চাকরি পরীক্ষাতে এরকম অপশনে ছিল হিসাবকারী যন্ত্র। সো আপনি গণনাকারী যন্ত্র পেলে গণনাকারী যন্ত্র দিবেন, অথবা যদি হিসাবকারী যন্ত্র পান তাহলে হিসাবকারী যন্ত্র উত্তর দিবেন। তাহলে এখানে গণনাকারী যন্ত্র হতে পারে, অথবা হতে পারে হিসাবকারী যন্ত্র। কি হতে পারে? গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। তাহলে গ্রিক শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি। কম্পিউট শব্দের অর্থ গণনা করা, কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। একটু খেয়াল করেন, কম্পিউটার শব্দের উৎপত্তি কম্পিউট শব্দ থেকে, এবং শব্দটা কোন শব্দ? গ্রিক শব্দ, মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখেন, আমরা বলেছি কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক মেশিন যা গণনা করে। তো আধুনিক একটা ইলেকট্রনিক মেশিন কম্পিউটার আমরা জানি, এই কম্পিউটারের মাধ্যমে মূলত সব কাজ আমরা সম্পন্ন করি। এই কম্পিউটারের মাধ্যমেই আমরা ডিজাইন করে থাকি, কম্পিউটারের মাধ্যমে আমরা হিসাব নিকাশ করে থাকি, কম্পিউটারে ডাটা স্টোর করা থাকে, অ্যাটসেট্রা নানান ধরনের কাজ কিন্তু কম্পিউটার করে। সো কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে একটা আধুনিক গণনাকারী যন্ত্র। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। এই যে কম্পিউটার, খেয়াল করেন, এই কম্পিউটার নিজে কোনো কাজ করতে পারে না। মানুষ এবং কম্পিউটারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? মানুষ এবং কম্পিউটারের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে মানুষ তার নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে, কিন্তু কম্পিউটার তার নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে না। পরীক্ষাতে প্রশ্ন আসছে কম্পিউটারের আইকিউ কেমন? কম্পিউটারের আইকিউ হচ্ছে 0।
জিরো লেভেল আইকিউ হচ্ছে কম্পিউটারের। কম্পিউটারের আইকিউ কেমন? কম্পিউটার আইকিউ হচ্ছে জিরো লেভেল আইকিউ কম্পিউটারের। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, কম্পিউটার নিজে নিজে কোনো কাজ করতে পারে না। তাহলে পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসে, খেয়াল রাখেন যে কম্পিউটার আইকিউ কেমন? কম্পিউটার আইকিউ হচ্ছে জিরো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। তাহলে কম্পিউটার কাজ করে কিভাবে? কম্পিউটার কাজ করে মেমোরির সাহায্যে, মেমোরির সাহায্যে, এবং সাথে কি লাগে? কম্পিউটারের মেমোরির সাহায্যে লাগবে প্রোগ্রাম। কম্পিউটারের কাজ করতে লাগবে মেমোরি, কম্পিউটারের কাজ করতে লাগবে প্রোগ্রাম। তাহলে আমরা বললাম কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে মেমোরির সহযোগিতায় তার কাজ সম্পন্ন করে। প্রোগ্রাম লাগবে, মেমোরি লাগবে, প্রোগ্রাম এবং মেমোরি, এই প্রোগ্রাম মেমোরির সাহায্যে, উভয়ের সাহায্যে কিন্তু কম্পিউটার তার কাজটা সম্পন্ন করে। তাহলে দেখেন আমরা বলছি গ্রিক শব্দ কম্পিউট, কম্পিউট থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি। কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক মেশিন যার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। এই যে কম্পিউটার কাজ করে কিসের ভিত্তিতে? মেমোরির ভিত্তিতে এবং প্রোগ্রামের ভিত্তিতে। প্রোগ্রাম মেমোরি উভয়ের সাহায্যে মূলত কম্পিউটার তার কাজটা সম্পন্ন করে। আচ্ছা, যারা ক্লাস লিখতেছেন, নোট লিখতেছেন, তাদের উদ্দেশ্যে বলা যে দয়া করে একটু লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, কম্পিউটারের আরো কিছু বৈশিষ্ট্য আছে বা গুণাগুণ আছে, এটা একটু দেখি। কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে বলছি কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে। দ্রুত গতিতে, গতিটা কত? কম্পিউটারের কাজের গতির একক লেখেন, কম্পিউটারের কাজের গতির একক, কম্পিউটারের কাজের গতির একক ন্যানো সেকেন্ড। কম্পিউটারের কাজের গতির একক কি? ন্যানো সেকেন্ড। আমরা বলছি কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে, তাহলে দ্রুত গতিটা কি? ন্যানো সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে স্যার ন্যানো সেকেন্ডটা কি? একটু খেয়াল করেন, 1 ন্যানো সেকেন্ড সমান 10⁹ সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড সমান কত? 10⁹ সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে 1 সেকেন্ডকে যদি আমরা 100 কোটি দিয়ে ভাগ করি, তাহলে সেখানে কি পাবো আমরা? ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডকে যদি আমরা 100 কোটি দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে সেকেন্ড পাবো সেটাকে বলছি আমরা ন্যানো সেকেন্ড। তাহলে কম্পিউটার কাজ করে কিসের ভিত্তিতে? কম্পিউটার কাজ করে ন্যানো সেকেন্ডের ভিত্তিতে। এই জন্য বলছি কম্পিউটার দ্রুত গতিতে কাজ করতে পারে। খেয়াল করেন তো, আপনি যে কম্পিউটার ইনস্ট্রাকশন দেন, এই ইনস্ট্রাকশন খুব দ্রুত কম্পিউটার কি করে? কম্পিউটার পাস করে না? এরকম হয়, আমাদের চোখের পলক ফেলানোর আগেই আমাদেরকে কম্পিউটার কি করে দেয়? কাজটা করে দেয়। তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে কম্পিউটারের কাজের গতির একক হচ্ছে ন্যানো সেকেন্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসছে ন্যানো সেকেন্ডের এই বিষয়টা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে কম্পিউটারের কাজের গতির একক কি? কম্পিউটার কাজের গতির একক ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ডে কম্পিউটার কাজটা করে দেয়। এরপর দেখেন, কম্পিউটার নির্ভুলভাবে কাজ করে। মানুষ এবং কম্পিউটারের মধ্যে ডিফারেন্সটা কোথায় জানেন? ডিফারেন্সটা হচ্ছে মানুষের কাজে ভুল হইতে পারে, কিন্তু কম্পিউটারে যদি আপনি প্রোগ্রাম ঠিক মতো দিয়ে দেন, প্রোগ্রাম যদি আপনার ভালো থাকে, প্রোগ্রাম সেটআপমেন্ট যদি আপনার ভালো থাকে, তাহলে কম্পিউটারে কিন্তু একদম নির্ভুলভাবে কাজ করবে। কম্পিউটার কোনো ধরনের কোনো ভুলভাল উত্তর কম্পিউটার দিবে না। এই ট্রাস্টটা আমাদের সকলেরই আছে কম্পিউটারের উপরে, কারণ কম্পিউটার হচ্ছে নির্ভুলভাবে কি করতে পারে? কাজ করতে পারে। এরপর দেখেন, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, অর্থাৎ অটোমেটিকলি কাজ করে, অটোমেটিক জেনারেট ভাবে কম্পিউটার কাজ করে। আপনি প্রোগ্রাম দিচ্ছেন, প্রোগ্রাম অনুযায়ী কম্পিউটার কন্টিনিউয়াসলি কি করবে? কন্টিনিউয়াসলি প্রোগ্রাম অনুযায়ী আপনার কম্পিউটার আপনাকে কাজটা করে দিবে। এরপর দেখেন বলছে কম্পিউটারের বৃহত্তম ভান্ডার আছে, বৃহত্তম ভান্ডার আছে। কম্পিউটারে মেমোরি স্টোর করে রাখার জন্য একটা বিশাল বড় হার্ড ডিস্ক আছে, আমরা জানি। এই হার্ড ডিস্কে অনেক বেশি তথ্য আপনি সংরক্ষণ করতে পারবেন, এবং এটা বছরের পর বছর তথ্য সংরক্ষণ করা যায় যদি হার্ড ডিস্ক ক্র্যাশ না করে বা কোনো ধরনের ভাইরাস কম্পিউটার অ্যাটাক না করে। তাহলে কম্পিউটারে কি আছে? বৃহৎ তথ্য ভান্ডার আছে। আর কম্পিউটার আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কম্পিউটার পুনরাবৃত্তিমূলক কাজ করতে পারে। একই কাজ কম্পিউটার কি করতে পারে? বারে বারে করতে পারে। আপনি যেই কাজটা চাচ্ছেন, কম্পিউটার আপনাকে সেই কাজটাই কি দিবে? ফেরত দিবে, যদি আপনি আবার কম্পিউটার ইনস্ট্রাকশন দেন। মানুষ এবং কম্পিউটারের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে মানুষ একই কাজ দ্বিতীয়বার যখন করতে যায়, তখন সেখানে কিছুটা ভুল হয়, কিন্তু কম্পিউটারে কিন্তু কখনো ভুল হয় না। কম্পিউটার নিজে নিজেই তার কাজটা করে দিতে পারে, এবং এটা পুনরাবৃত্তিমূলক কাজের জন্য এটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে? সো এই বৈশিষ্ট্যগুলো আমরা পাইলাম কম্পিউটারের বৈশিষ্ট্য। কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে, নির্ভুল কাজ করে, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, কম্পিউটারের বৃহৎ তথ্য ভান্ডার আছে, আর কম্পিউটার পুনরাবৃত্তিমূলক কাজ করতে পারে। কম্পিউটারের কাজের গতি পেয়েছি আমরা ন্যানো সেকেন্ড, ঠিক আছে? ন্যানো সেকেন্ড পেলাম কম্পিউটারের
কাজের গতি রাখো। এবার একটু লিখবো, কষ্ট করে লেখেন। কম্পিউটারের মেমোরি সিলিকন, কম্পিউটারের মেমোরি সিলিকন বা জার্মেনিয়াম দ্বারা গঠিত। কম্পিউটারের মেমোরি সিলিকন বা জার্মেনিয়াম দ্বারা গঠিত। কম্পিউটারের মেমোরি কি দ্বারা গঠিত? সিলিকন বা জার্মেনিয়াম দ্বারা গঠিত। সিলিকন দ্বারা গঠিত কম্পিউটারের মেমোরি বা জার্মেনিয়াম দ্বারা গঠিত কম্পিউটারের মেমোরি। তাহলে সিলিকন থাকলে আমরা সিলিকন দিব, অথবা আমরা উত্তর দিব জার্মেনিয়াম। দুইটা থাকলে আমরা খেয়াল করবো বোথ আছে কিনা। পরীক্ষাতে দুইটা অপশন থাকতে পারে, সিলিকন থাকতে পারে, জার্মেনিয়াম থাকতে পারে। যদি দুইটা অপশন থাকে তাহলে আমরা বোথ কি দিব? বোথ। আর যদি দুইটা অপশনে না থাকে, দুইটা অপশনে নাই, সেক্ষেত্রে আমরা বোথ না দিয়ে আমরা উত্তর দিব সিলিকন। তাহলে কম্পিউটারের মেমোরি কি দ্বারা তৈরি? কম্পিউটারের মেমোরি তৈরি সিলিকন দ্বারা বা জার্মেনিয়াম দ্বারা। সিলিকন থাকলে সিলিকন দিব, জার্মেনিয়াম থাকলে জার্মেনিয়াম দিব। প্রশ্ন হচ্ছে এখন, স্যার সিলিকন বা জার্মেনিয়াম কি? হোয়াট ইজ সিলিকন বা জার্মেনিয়াম? সিলিকন বা জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী ধাতু। এই অর্ধপরিবাহী ধাতু দিয়ে তৈরি হচ্ছে কম্পিউটারের মেমোরি। এই পৃথিবীটা টিকে আছে মূলত সিলিকন চিপের উপরে। এখন যে বর্তমান যে পৃথিবী, আমরা মনে করি পৃথিবী তেলের উপরে টিকে আছে, কিন্তু তেল থেকেও বড় একটা অস্ত্র, সেটা হচ্ছে সিলিকন। সিলিকন মেমোরি যাদের কাছে যত বেশি আছে, তারা তত বেশি তথ্য স্টোর করে রাখতে পারে। একটা সময় বলা হয়তো নলেজ ইজ পাওয়ার, কিন্তু এখন আর নলেজ ইজ পাওয়ার না, এখন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। আপনার কাছে যত বেশি ইনফরমেশন আছে, আপনি যত বেশি ইনফরমেশন পাস করতে পারবেন এবং যত সুন্দর সাবলীলভাবে ইনফরমেশন পাস করতে পারবেন, আপনি তত স্ট্রংলি নিজেকে উপস্থাপন করতে পারবেন। সো কম্পিউটারের যে মেমোরি, কম্পিউটারের মেমোরিতে ডাটা স্টোর থাকে, এই ডাটা স্টোর করে রাখা হয় সিলিকন দ্বারা তৈরি একটা মেমোরিতে। এই যে আমরা এখন কথা বলতেছি, আমরা এখন যে ক্লাস নিচ্ছি, বা আপনি এখন যে ক্লাস দেখছেন, এই সব কিছু কিন্তু সিলিকনের উপরে বেস করেই আছে। সো কম্পিউটারের মেমোরি তৈরি কি দ্বারা? সিলিকন দ্বারা বা জার্মেনিয়াম দ্বারা। ঠিক আছে? এরপরে আমরা লিখবো, লেখেন পিসি সমান সমান পার্সোনাল কম্পিউটার। পিসি সমান সমান পার্সোনাল কম্পিউটার। 34তম বিসিএস এ এই কোশ্চেনটা আসছিল, হোয়াট ইজ দ্য টার্ম অফ পিসি? পিসি শব্দের অর্থ কি? পিসি শব্দের অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আমরা যে কম্পিউটার ব্যবহার করি, এই কম্পিউটারকে বলছি আমরা পিসি বা পার্সোনাল কম্পিউটার। এরপর লিখবো, লেখেন কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে, কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে তার কাজ সম্পন্ন করে। কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে তার কাজ সম্পন্ন করে। তাহলে কম্পিউটার কি করে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে তার কাজ সম্পন্ন করে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে। আপনি বই খুলে যদি দেখেন, তাহলে দেখবেন যে 10টা প্রশ্নের মধ্যে অন্তত মিনিমাম 2-3টা প্রশ্ন, 2-3টা পরীক্ষার প্রশ্ন আপনি পাবেন যে কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে। তাহলে কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি একটু খেয়াল করেন। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1, 0 এবং 1, 0 এবং 1 এই সংখ্যা পদ্ধতির ভিত্তিতে কম্পিউটার কাজ করে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তিতে কম্পিউটার কাজ করে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা কম্পিউটার ডেসক্রিপশন সম্পর্কে জানলাম। এইবার আপনাদেরকে আমি একটা কোশ্চেন করবো, আপনারা একটু সবাই কমেন্টসের উত্তর দিবেন। আমরা কম্পিউটার সংক্রান্ত বিষয় বলছি, কম্পিউটার বলছি একটা ভাষার শব্দ থেকে কম্পিউটার শব্দটা এসেছে। আচ্ছা, একটু কমেন্টসে জানাবেন তো যে কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? কাইন্ডলি একটু উত্তর দিবেন, এটা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসছে। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? একটু উত্তর দিবেন, কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? সবাই একটু কমেন্টস করবেন। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? সবাই একটু কমেন্টস করবেন, দেখি কার কমেন্টস কত আগে আসে। আতিকুর রহমান লিখছেন নাইস। আব্রাসাম আজমিন লিখছেন গুরুত্বপূর্ণ টাইপেস, থ্যাংক ইউ। রিগেল ডিফেন্স একাডেমি থেকে বলছেন নাইস ক্লাস, থ্যাংক ইউ, ধন্যবাদ। একটু উত্তর দিবেন। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 200+ স্টুডেন্ট আছেন, তো আমাদেরকে একটু উত্তর দিবেন। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? কোন ভাষার শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি? কম্পিউটার হচ্ছে আমরা বলছি একটা গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র, যে গণনাকারী যন্ত্র বা হিসাব করার যন্ত্রটা আমাদের কি করে? গণনা করে দেয়, হিসাব করে দেয়। একটু কমেন্টসে লিখবেন কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে। ঠিক আছে, কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে আমাদেরকে একটু বলবেন।
কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষা? আজকে আমরা কম্পিউটার সম্পর্কে পড়তেছি, কম্পিউটার ইতিহাস সম্পর্কে জানবো, কম্পিউটারের ধরন সম্পর্কে জানবো, কম্পিউটারের প্রজন্ম সম্পর্কে জানবো। সো একদম বেসিক একটা কোশ্চেন যে কম্পিউটার শব্দের উৎপত্তি কোন ভাষা শব্দ থেকে, একটু কমেন্টস করবেন, ঠিক আছে? একটু কমেন্টস করবেন। ওকে, থ্যাংক ইউ। রুহুল ভুঁইয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি শেয়ার করেছেন। থ্যাংক ইউ রুহুল ভুঁইয়াকে শেয়ার করার জন্য, আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। তাহলে দেখেন আমরা বলছি কম্পিউটার শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক ভাষার শব্দ থেকে। একটু খেয়াল করেন, কম্পিউটার শব্দের উৎপত্তি বলছিলাম আমরা গ্রিক ভাষার শব্দ থেকে। গ্রিক ভাষার শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি। কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। আর কম্পিউটার আইকিউ বলছিলাম, কম্পিউটার আইকিউ 0। কম্পিউটার কাজ করে প্রোগ্রামের সাহায্যে এবং মেমোরির সাহায্যে। দেন আমরা বলছিলাম যে কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটার দ্রুত গতির কাজ করে, কম্পিউটার নির্ভুলভাবে কাজ করে, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, কম্পিউটারের বৃহৎ তথ্য ভান্ডার আছে, অনেক বেশি তথ্য তখন কম্পিউটার স্টোর করে রাখতে পারে, কম্পিউটার পুনরাবৃত্তিমূলক কাজ করে। কম্পিউটারের কাজের গতির একক বলছি আমরা ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড সমান 10⁹ ইনভার্স সেকেন্ড। এরপর দেখেন আমরা বলছি যে কম্পিউটার এমন একটা যন্ত্র যে যন্ত্রতে মেমোরি থাকে। মেমোরি কি দিয়ে তৈরি? সিলিকন দিয়ে তৈরি বা জার্মেনিয়াম দ্বারা তৈরি। আর কম্পিউটারের একটা টার্ম আমরা বলছি পিসি। হোয়াট ইজ দ্য টার্ম অফ পিসি? পিসি শব্দ অর্থ কি? পিসি শব্দ অর্থ পার্সোনাল কম্পিউটার। 34তম বিসিএস কোশ্চেনটা আসছে। কম্পিউটারের কাজের পদ্ধতি কি? কম্পিউটারের কাজের ধরন কি? কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে তার কাজটা সম্পন্ন করে। আচ্ছা, এইবার আমরা কম্পিউটার ইতিহাস সম্পর্কে জানবো। হিস্ট্রি, কম্পিউটার ইতিহাস বা হিস্ট্রি সম্পর্কে জানবো। একটু খেয়াল করেন, কম্পিউটার হচ্ছে কি? গণনাকারী যন্ত্র। কম্পিউটার কি? গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। এই গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র, এই হিসাবকারী যন্ত্রের বা গণনাকারী যন্ত্রের ইতিহাস যদি আমরা জানতে পারি তাহলে কম্পিউটার ইতিহাস আমরা জানতে পারবো। একটু খেয়াল করেন, বিশ্বের আদি গণনা যন্ত্র অ্যাবাকাস। নাম কি তার? অ্যাবাকাস। বিশ্বের আদি গণনা যন্ত্র অ্যাবাকাস। এর উৎপত্তি হয় প্রাচীন ব্যাবিলনে। প্রাচীন ব্যাবিলন। একটু খেয়াল করেন, এই যে ব্যাবিলন, ব্যাবিলন হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত হচ্ছে ব্যাবিলন। তাহলে যদি পরীক্ষাতে আমরা দেখি ব্যাবিলন আছে তাহলে উত্তর করবো আমরা ব্যাবিলন, না হলে উত্তর দেবো মেসোপটেমিয়া। এবার একটু খেয়াল করেন, অনেক ইতিহাসবিদ মনে করেন যে এই কম্পিউটার উৎপত্তি হচ্ছে প্রাচীন চীনে। সরি, অ্যাবাকাসের উৎপত্তি কি? প্রাচীন চীনে। তাহলে যদি আমরা দেখি ব্যাবিলন আছে তাহলে উত্তর দিব আমরা ব্যাবিলন, না হলে উত্তর দিব আমরা কি? মেসোপটেমিয়া, না হলে উত্তর করব আমরা চীন। যদি ব্যাবিলন থাকে ব্যাবিলন দিব, না হলে উত্তর করব মেসোপটেমিয়া, না হলে উত্তর দিব আমরা চীন। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে অ্যাবাকাসের উৎপত্তি কোথায়? অ্যাবাকাসের উৎপত্তি হচ্ছে ব্যাবিলনে, না থাকলে মেসোপটেমিয়া, না থাকলে উত্তর হবে চীন। তাহলে বলছি বিশ্বের আদি গণনা যন্ত্র কি নাম? অ্যাবাকাস। এর উৎপত্তি প্রাচীন ব্যাবিলনে। প্রাচীন ব্যাবিলনে এটার উৎপত্তি হয়েছে খ্রিস্টপূর্ব 3000 অব্দে। খ্রিস্টপূর্ব 3000 অব্দে। তাহলে সময়কালটা কত ভাইয়া? সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 অব্দ। খ্রিস্টপূর্ব 3000 অব্দ প্রাচীন ব্যাবিলনে অ্যাবাকাসের উৎপত্তি হয়। অ্যাবাকাসের উৎপত্তি হয় খ্রিস্টপূর্ব 3000 অব্দে প্রাচীন ব্যাবিলন। এই প্রাচীন ব্যাবিলন থেকেই মূলত অ্যাবাকাসের উৎপত্তি এবং অ্যাবাকাসের মাধ্যমে কিন্তু হিসাব নিকাশ শুরু হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অ্যাবাকাসটা কি? একটু খেয়াল করি। অ্যাবাকাসটা হচ্ছে এরকম 4 কোণা 4টা কাঠের ফ্রেম, মাঝখানে সুতা বা তার দেওয়া এবং এই সুতা বা তারের মধ্যে গোল গোল বল দিয়ে দেওয়া। কি দেওয়া? গোল গোল বল দিয়ে দেওয়া। এই সুতা বা তারের মধ্যে গোল গোল বল দিয়ে তৈরি করা একটা যন্ত্র, তার নাম হচ্ছে অ্যাবাকাস। তাহলে এই বলগুলোকে একদিক থেকে আরেক দিকে কি করা যেত? মুভ করা যেত। এই মুভ করার মাধ্যমে কিন্তু হিসাব নিকাশ করা যেত। বাচ্চাদের স্কুলে এখনো কিন্তু আপনার হিসাব নিকাশ করার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। প্রাচীন চীনে ব্যবহার হতো, এখন বর্তমান জাপানের বিভিন্ন জায়গাতে ব্যবহৃত হয়, একদম দুর্গম অঞ্চলে চীনে ব্যবহৃত হয়। যারা এখনো পুরাতন তথ্যগুলোকে আঁকড়ে ধরে যারা হচ্ছে বাঁচতে চায় বা পুরাতন যে বিষয়গুলোকে নিয়ে যারা চলতে চায় তাদেরকে আমরা বলছি হচ্ছে তারা এই অ্যাবাকাসের উৎপত্তি করছে। অ্যাবাকাস সম্পর্কে তারা আপনার ডিটেলস হিসাব নিকাশগুলো এইভাবেই তারা করে থাকে। এখনো বাচ্চাদের স্কুলে হিসাব নিকাশগুলো করানোর জন্য অ্যাবাকাস ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন পরীক্ষাতে প্রশ্ন আসছে, মনে রাখবেন গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন পরীক্ষাতে প্রশ্ন আসে। বিশ্বের আদি গণনা যন্ত্র বা প্রথম গণনা যন্ত্র কি? ইংরেজিতে প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্যালকুলেটিং মেশিন ইন দ্য ওয়ার্ল্ড? ফার্স্ট ক্যালকুলেটিং মেশিন কি? ক্যালকুলেটিং মেশিন হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাসের উৎপত্তি কোথায়? অ্যাবাকাসের উৎপত্তি ব্যাবিলনে বা মেসোপটেমিয়া বা চীনে। অ্যাবাকাসের উৎপত্তি কত সালে? খ্রিস্টপূর্ব 3000 অব্দে। তাহলে 3টা বিষয় আমরা মনে রাখবো। বিশ্বের আদি গণনা যন্ত্র তার নাম হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাসের উৎপত্তি হচ্ছে প্রাচীন চীনে, বা অ্যাবাকাসের উৎপত্তি হচ্ছে মেসোপটেমিয়াতে, বা অ্যাবাকাসের উৎপত্তি হচ্ছে চীন এই ব্যাবিলনে। আর অ্যাবাকাস হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 অব্দে প্রাচীন ব্যাবিলনে অ্যাবাকাসের সূচনা হয়।
এইবার আরো কিছু বিষয় আমরা একটু জানবো। লেখেন, লেখেন একটু কষ্ট করে। 1614 সালে জন নেপিয়ার, 1614 সালে জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেন। লিখে একটু লেখেন, 1614 সালে জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেন। আবিষ্কার করেন। তাহলে 1614 সালে জন নেপিয়ার আবিষ্কার করেন লগারিদম। আমরা যে লক সূচকের অঙ্ক করি, এই লক সূচকের অঙ্কের প্রাচীন ধারণা যিনি দিচ্ছেন তার নাম হচ্ছে জন নেপিয়ার। কত সালে? 1614 সালে। এর ভিত্তিতে দেখেন, এর ভিত্তিতে 1617 সালে তিনি একটি গণনা যন্ত্র তৈরি করেন। এর ভিত্তিতে 1617 সালে তিনি একটি গণনা যন্ত্র তৈরি করেন যার নাম নেপিয়ারের অস্থি, যার নাম নেপিয়ারের অস্থি। তাহলে একটু খেয়াল করেন, আমরা বলছি 1614 সালে জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেন। এর ভিত্তিতে 1617 সালে তিনি একটি গণনা যন্ত্র তৈরি করেন যার নাম নেপিয়ারের অস্থি। এরপর একটু খেয়াল করেন, 1642 সালে ব্লেইজ প্যাস্কেল, ব্লেইজ প্যাস্কেল 1642 সালে ব্লেইজ প্যাস্কেল একটি গণনা যন্ত্র তৈরি করেন যার নাম প্যাস্কেলাইন, যার নাম কি? প্যাস্কেলাইন। 1642 সালে ব্লেইজ প্যাস্কেল, 1642 সালে ব্লেইজ প্যাস্কেল একটি গণনা যন্ত্র তৈরি করেন যার নাম প্যাস্কেলাইন। ব্র্যাকেট লিখবেন যোগ বিয়োগ। শোনেন, প্যাস্কেলাইন দিয়ে শুধু যোগ করা যেত, বিয়োগ করা যেত, কোনো গুণভাগ করা যেত না। অনেকবার চেষ্টা করছেন ব্লেইজ প্যাস্কেল, অনেকবার চেষ্টা করেন, প্রায় 50 বার এই যন্ত্রটাকে ভেঙে চুরে আবার নতুনভাবে গড়ার চেষ্টা করছেন। এবং এটা 1645 সাল পর্যন্ত তিনি 3 বছরে প্রায় 50 বার এটাকে ভাঙছে, কিন্তু এটা দিয়ে নতুন করে গুণভাগ করতে পারে নাই। সো যোগ বিয়োগ করা তো, গুণভাগ করা যেত না। তাহলে নতুন যন্ত্র তৈরির যেটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা থেকেই গেল, এবং সেটা এসে পূরণ করলো 1671 সালে। 1671 সালে গটফ্রাইড ভন লিবনিজ, গটফ্রাইড ভন লিবনিজ প্রথম তৈরি করলেন প্রথম ক্যালকুলেটর, ফার্স্ট ক্যালকুলেটর। তাহলে প্রথম ক্যালকুলেটর উদ্ভাবন করে কে? গটফ্রাইড ভন লিবনিজ। কত সালে ভাইয়া? 1671 সালে। 1671 সালে গটফ্রাইড ভন লিবনিজ প্রথম ক্যালকুলেটর উদ্ভাবন করেন। এই ক্যালকুলেটরের নাম কি ছিল? স্টেপড র্যাকনার, স্টেপড র্যাকনার ছিল প্রথম যন্ত্র, যে যন্ত্র দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল ঘন ঘনমূল সহ সবকিছু করা যেত। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত, এই জন্য এটাকে বলা হচ্ছে পিন হুইল ক্যালকুলেটর। তাহলে এটা খেয়াল করেন, আমরা বলছি 1872 সালে আধুনিক ক্যালকুলেটর তৈরি করেন ফ্রাঙ্ক স্টেফেন, যার নাম ছিল পিন হুইল ক্যালকুলেটর। এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করার পাশাপাশি বর্গ বর্গমূল ঘন ঘনমূল করা যেত। এবং এই ক্যালকুলেটরই ছিল কি আমাদের যে আধুনিক ক্যালকুলেটর, আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি, এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রথম সংস্করণ। একটু খেয়াল করেন, 1872-এর পরে ফ্রাঙ্ক স্টেফেনকে এই ক্যালকুলেটরের পেটেন্ট দেওয়া হয়, এবং 1880 সালের পর থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালকুলেটর একটা শিল্প হিসেবে যাত্রা শুরু করে। এবং এই যে ক্যালকুলেটর শিল্প হিসেবে যাত্রা শুরু করে, শিল্প বিপ্লবের যে প্রায় প্রথম দিককার যে ধাপ, এই ধাপ কিন্তু আপনার এই ক্যালকুলেটর দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আসে। এবং এই ক্যালকুলেটর দিয়ে একটা প্রায় বিপ্লবের মতো করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সারা পৃথিবীতে আপনার ক্যালকুলেটর ছড়িয়ে পড়ে। সো এই হচ্ছে আমাদের কিছু গণনাকারী যন্ত্রের ইতিহাস। আমরা বললাম, আমরা বলছি 1614 সালে জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেন। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন। পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসছে, লগারিদমের আবিষ্কারক কে? লগারিদম আবিষ্কারক হচ্ছে জন নেপিয়ার। কত সালে ভাইয়া? 1614 সালে। এরপর এটি খেয়াল করেন, ব্লেইজ প্যাস্কেল একটা গণনা যন্ত্র তৈরি করছিলেন। সেই গণনা যন্ত্রের নাম কি? সেই গণনা যন্ত্রের নাম প্যাস্কেলাইন। প্যাস্কেলাইন দিয়ে কি করা যেত? যোগ করা যেত, বিয়োগ করা যেত, কোনো গুণভাগ করা যেত না। মনে রাখবো, প্রথম ক্যালকুলেটর আবিষ্কার করছে গটফ্রাইড ভন লিবনিজ। এটাও গুরুত্বপূর্ণ একটা লাইন। প্রথম ক্যালকুলেটর আবিষ্কার করছে গটফ্রাইড ভন লিবনিজ। আচ্ছা, এখানে একটু মনে রাখি, এখান থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে পরীক্ষাতে, সেটা হচ্ছে যে ক্যালকুলেটরের আবিষ্কারক বা ক্যালকুলেটরের জনককে। খেয়াল করেন, যদি আমরা ক্যালকুলেটর আবিষ্কারক পাই গটফ্রাইড ভন লিবনিজ, তাহলে উত্তর করবো লিবনিজ। কোনো কারণে যদি লিবনিজ অপশনে না থাকে, তাহলে উত্তর দিব আমরা ফ্রাঙ্ক স্টেফেন, কারণ আধুনিক ক্যালকুলেটরের জনক আমরা জানি কি? ফ্রাঙ্ক স্টেফেন। এবার একটু খেয়াল করেন, অনেক সময় দেখা যায় পরীক্ষাতে অপশনে গটফ্রাইড ভন লিবনিজের নাম থাকে না, অথবা ফ্রাঙ্ক স্টেফেনের নাম থাকে না। যদি এরকম হয়, তাহলে আমরা সেক্ষেত্রে খুঁজবো প্যাস্কেল আছে কিনা। যদি প্যাস্কেল থাকে, তাহলে উত্তর হবে প্যাস্কেল।
এবং যদি দেখেন তিনটা অপশনের একটা অপশনও নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের শেষ ভরসা হচ্ছে চার্লস ব্যাবেজ। কারণ চার্লস ব্যাবেজ একটা যন্ত্র তৈরি করছিলেন, যে যন্ত্রের নাম ছিল ডিফারেন্স ইঞ্জিন। এবার একটু খেয়াল করেন, এই লাইনটা থেকেও কিন্তু পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসছে। মনে রাখবেন যে চার্লস ব্যাবেজের যন্ত্রের নাম কি? চার্লস ব্যাবেজের যন্ত্রের নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন ছিল চার্লস ব্যাবেজের যন্ত্র, যে যন্ত্রটা চার্লস ব্যাবেজ তার জীবদ্দশায় প্রথম তৈরি করছিলেন, এবং জীবদ্দশায় চার্লস ব্যাবেজের এই যন্ত্রটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। ঠিক আছে, সো আমরা এখানে ক্যালকুলেটরের কিছু ইতিহাস জানলাম, আমরা আধুনিক ক্যালকুলেটরের জনক সম্পর্কে জানলাম। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে যে মনে করেন যে হিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই 6টা লাইন। দয়া করে যাদের ফোনে আপনারা দেখতেছেন, যারা লিখছেন না, তাদেরকে একটু অনুরোধ করব স্ক্রিনশট দিয়ে রাখেন। পরীক্ষাতে এইখান থেকে অনেকবার প্রশ্ন এসছে, এবং পরীক্ষাতে কিন্তু আপনার প্রশ্ন আসবে এইখান থেকে। একটু খেয়াল করেন, কম্পিউটারের জনক খেয়াল করেন চার্লস ব্যাবেজ, কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন, আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। একটু খেয়াল করেন, যদি জন ভন নিউম্যান না পাই তাহলে উত্তর করবো আমরা অ্যালান টুরিং। কেন অ্যালান টুরিং উত্তর হবে আমরা একটু পরে বলবো। মাইক্রো কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্ট। হেনরি এডওয়ার্ড রবার্টকে বলা হয় মাইক্রো কম্পিউটারের জনক। সুপার কম্পিউটারের জনক হচ্ছে সেইমুর ক্রে। সেইমুর ক্রে হচ্ছে সুপার কম্পিউটারের জনক। আধুনিক যে কম্পিউটার আমরা ব্যবহার করি, এই আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে সেইমুর ক্রে। কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাদেরকে একটা অনুরোধ জানাবো, একটু কষ্ট করে আপনারা স্ক্রিনশট দিবেন, এবং স্ক্রিনশট দিয়ে আপনারা লিখবেন যে স্ক্রিনশট ডান। আচ্ছা আমরা একটু কমেন্টস পড়ি, স্ক্রিনশট দিবেন ফাঁকে, আমরা একটু কমেন্টস পড়ি। আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্ষা উত্তর লিখেছেন গ্রিক শব্দ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আতিক উত্তর লিখেছেন ল্যাটিন শব্দ না আতিক শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাসির সুমন লিখেছেন গ্রিক শব্দ। থ্যাংক ইউ নাসির সুমনকে। একটু স্ক্রিনশট দিবেন। এই যে 6টা লাইন আমরা বলছি, যে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, কম্পিউটার আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন, আধুনিক কম্পিউটার জনক জন ভন নিউম্যান বা অ্যালান টুরিং, আর মাইক্রো কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্ট, সুপার কম্পিউটারের জনক সেইমুর ক্রে। স্ক্রিনশট দিবেন এবং একটু ডান লিখবেন, স্ক্রিনশট দিবেন ডান লিখবেন যে স্ক্রিনশট দিচ্ছেন আপনি। অন্তত এই 6টা লাইন মনে রাখেন, কম্পিউটার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 6টা লাইন, পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে। কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। স্ক্রিনশট দিবেন এবং ডান লিখবেন, একটু কষ্ট করে স্ক্রিনশট দিবেন এবং ডান লিখবেন। আচ্ছা এবার আসেন, এই যে 6টা লাইনের মধ্যে একটু কনফিউশন আছে। দেখেন আমরা প্রথমে বলছি কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, বললাম জনক চার্লস ব্যাবেজ। এবার বললাম আবিষ্কারক। অনেকের প্রশ্ন হচ্ছে স্যার জনক এবং আবিষ্কারক তো একই, তাই না? তাহলে জনক এবং আবিষ্কারকের মধ্যে ডিফারেন্সটা কোথায়? জনক এবং আবিষ্কারক, কে জনক কে আবিষ্কারক, কেন জনক কেন আবিষ্কারক, এই লাইনগুলো আমরা জানবো। আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান বা অ্যালান টুরিং। এই লাইনগুলো যে কনফিউজিং এই লাইনগুলো কেন হয়েছে, কি কারণ হয়েছে, আমরা সেটা জানবো। ঠিক আছে, আসেন আমরা জানার চেষ্টা করি। লেখেন 1822 সালে চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেন। 1822 সালে 1822 না, এটা হবে 1833 সালে চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেন। খেয়াল করেন, আমরা কি বলছি? ডিজাইন করেন, তৈরি করেন কিন্তু বলি নাই। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মনে রাখেন। আমরা বলছি 1833 সালে চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেন, যেখানে আধুনিক কম্পিউটারের মতো ইনপুট প্রসেসিং ইউনিট, আউটপুট এবং মেমোরি এর উল্লেখ ছিল। যেখানে আধুনিক কম্পিউটারের মতো ইনপুট প্রসেসিং ইউনিট, আউটপুট এবং মেমোরি এর উল্লেখ ছিল। তাহলে চার্লস ব্যাবেজ একটা যন্ত্র ডিজাইন করলেন, যেই যন্ত্রতে আধুনিক কম্পিউটারের মতো কি আছে? ইনপুট আছে, প্রসেসিং ইউনিট আছে, আউটপুট আছে, মেমোরি আছে। তাহলে আধুনিক কম্পিউটারের সাথে মিলে যায় এই ইউনিটগুলো। সেটা কি করছে? চার্লস ব্যাবেজ ডিজাইন করছে। প্রথম কিন্তু চার্লস ব্যাবেজ ডিজাইন করে কত সালে? 1833 সালে। এই 1833 সালে ডিজাইন করার পরে চার্লস ব্যাবেজ যন্ত্র তৈরির উদ্যোগী হয়, এবং যন্ত্র তৈরি করার জন্য সে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালায়। কিন্তু ফাইনালি চার্লস ব্যাবেজ যন্ত্র তৈরি করতে পারে নাই।
কিন্তু তিনি এই যন্ত্রের ডিজাইন দিয়ে গেছিলেন, এই জন্য আমরা তাকে বলছি জনক। যিনি প্রথম যন্ত্রের ডিজাইন দিয়েছিলেন তাই তাকে আমরা কি বলছি, জনক। এবার একটু খেয়াল করেন, চার্লস বেবেজ এই যন্ত্র নিয়ে গবেষণা করতে করতে চার্লস বেবেজ 1871 সালে মারা যায়। চার্লস বেবেজ কি 1871 সালে মারা যান। তো এই যে যন্ত্র অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে জানতো কে? লেডি অ্যাডা। লেডি অ্যাডা জানতো। আমরা জানছি যে প্রথম যিনি কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করেন তার নাম কি? লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। তাহলে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে দ্বিতীয় আরেকজন ব্যক্তি কে জানতো? লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। এই লেডি অ্যাডা অগাস্টা লাভলেস প্রোগ্রাম তৈরি করে, কিন্তু লেডি অ্যাডা মারা যায় 1852 সালে। খেয়াল করেন, 1852 সালে লেডি অ্যাডা মারা যান, অর্থাৎ চার্লস বেবেজ মারা যাওয়ার আগেই কিন্তু আপনার লেডি অ্যাডা মারা যায়। সো এই যন্ত্রটা এইভাবেই পড়ে থাকে, এই যন্ত্রটা নিয়ে গবেষণা হয় নাই, এই যন্ত্রটা নিয়ে কাজ হয় নাই, এই যন্ত্রটা দীর্ঘদিন পর্যন্ত এভাবেই পড়েছিল। কিন্তু যন্ত্রটা ডিজাইন ছিল, যন্ত্র নিয়ে কাজ করছে অনেক দিন। ফাইনালি যন্ত্র তৈরি করলো কে? যন্ত্র তৈরি করলো হচ্ছে হাওয়ার্ড এইচ আইকেন। খেয়াল করেন, 1944 সালে হাওয়ার্ড এইচ আইকেন প্রথম ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন, যার নাম মার্ক ওয়ান। খেয়াল করেন, হাওয়ার্ড এইচ আইকেন 1944 সালে এসে প্রথম একটা ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করে দিলেন, নাম কি তার? মার্ক ওয়ান। এই জন্য হাওয়ার্ড এইচ আইকেনকে বলছি আমরা কম্পিউটার আবিষ্কারক। তাহলে একজন ডিজাইন করছে এবং এই ডিজাইনটা নিয়ে পরবর্তীতে আরেকজন কাজ করে সাকসেস পাইছে, এই জন্য একজনকে বলছি আমরা জনক, আরেকজন হচ্ছে আবিষ্কারক। এবার খেয়াল করেন, হাওয়ার্ড এইচ আইকেন 1944 সালে হঠাৎ করে কি আপনার এই যন্ত্রটা তৈরি করে ফেললো? হঠাৎ করে কিন্তু তৈরি হয় নাই বা হঠাৎ করে আসে নাই। এইটার পিছনে অনেক দিনের গবেষণা আছে, একটু খেয়াল করেন। 1930 সালে এই যে হাওয়ার্ড এইচ আইকেন প্রথম গবেষণা শুরু করে 1930 সালে। হাওয়ার্ড এইচ আইকেন ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, তিনি একই সাথে একজন ইঞ্জিনিয়ার এবং একই সাথে একজন গণিতবিদ। তিনি প্রথম এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যেটা চার্লস বেবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটা গবেষণা শুরু করে এবং 1930 সাল থেকে শুরু করে 1937 সাল পর্যন্ত তিনি একাকী গবেষণা করেন। একাকী গবেষণা করতে যে তিনি 7 বছরে কোনো কুল কিনারা করতে পারেন। তো এরপরে তিনি একটা প্রতিষ্ঠানের দ্বারস্থ হন, যার নাম হচ্ছে আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আমরা জানি যার নাম কি? আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের দ্বারস্থ হওয়ার পরে 1939 সালে এই হাওয়ার্ড এইচ আইকেনের যে ধারণা, এই ধারণা নিয়ে নতুন করে আবার চিন্তা ধারণা শুরু করে আইবিএম, এবং আইবিএম এর সাথে একটা টিম সেখানে যুক্ত হয়। সেটা হচ্ছে কি 4 জন ইঞ্জিনিয়ারের একটা টিম। মোট 4 জন ইঞ্জিনিয়ারের একটা টিম, মোট 5 জন মিলে হাওয়ার্ড এইচ আইকেন, এই 5 জন মিলে একটা টিম হয়ে তারা গবেষণা শুরু করে এবং ফাইনালি এসে 1944 সালে এসে সাকসেস হয় এবং তারা তৈরি করে মার্ক ওয়ান। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন ভাইয়া, 1944-এ এসে ফাইনালি তারা সাকসেসফুল এবং মার্ক ওয়ান তৈরি করলো 5 জনের একটা টিম। কিন্তু গবেষণা শুরু হয়েছে কত সালে? গবেষণা শুরু হয়েছে কিন্তু 1930 সালে, এবং 1930 সাল থেকেই তারা গবেষণা করতে 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 ফাইনালি এসে 1944-এ সাকসেস হয়। যেহেতু হাওয়ার্ড এইচ আইকেন 14 বছর গবেষণা করছে, এই জন্য হাওয়ার্ড এইচ আইকেনকে বলছি আমরা কি? কম্পিউটারের আবিষ্কারক। তাহলে একটু খেয়াল করেন, কম্পিউটারের জনক বলছিলাম আমরা কাকে? কম্পিউটার জনক বলছিলাম আমরা চার্লস বেবেজকে। কেন? চার্লস বেবেজ 1833 সালে আমাদের একটা যন্ত্রের ডিজাইন দেন, যার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে বেস করে পরবর্তীতে গবেষণা করে হাওয়ার্ড এইচ আইকেন, এবং হাওয়ার্ড এইচ আইকেন গবেষণা করে আমাদেরকে একটা যন্ত্র দেয় যার নাম হচ্ছে মার্ক ওয়ান। এই জন্য আমরা তাকে বলছি আবিষ্কারক। এখন একটু খেয়াল করেন, আমরা বলছি আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। জন ভন নিউম্যানকে কেন আমরা আধুনিক কম্পিউটারের জনক বলছি? একটু খেয়াল করেন, প্রথম কম্পিউটারের নাম হচ্ছে মার্ক ওয়ান। এই মার্ক ওয়ান ছিল হচ্ছে ডেসিমেল বেজে। খেয়াল করেন, মার্ক ওয়ান ছিল কি? ডেসিমেল বেজমেন্টে ছিল। প্রথম দিকের কম্পিউটার মার্ক ওয়ান ছিল ডেসিমেল বেজমেন্টে, এবং পরবর্তীতে আরো 3-4টা কম্পিউটার তৈরি হয়েছিল, সেগুলো ডেসিমেল বেজমেন্টে ছিল। তো বিজ্ঞানীরা চিন্তা করলো যে এই কম্পিউটার ডেসিমেল বেজমেন্টে এসে কম্পিউটার খুব বেশি ভালো কাজ করতেছে না, কম্পিউটার থেকে আমরা খুব বেশি ভালো আউটপুট পাচ্ছি না।
তো কম্পিউটার থেকে আরো বেশি আউটপুট পাওয়া প্রয়োজন, আরো বেশি আউটপুট পাওয়া প্রয়োজন, আরো বেশি চিন্তা ভাবনা করতে করতে বিজ্ঞানীরা আপনার গবেষণা শুরু করলো যে কিভাবে আরো বেশি আউটপুট আমরা পেতে পারি। এর মধ্যে একজন গবেষক, হাঙ্গেরির একজন গবেষক যার নাম হচ্ছে জন ভন নিউম্যান। এই জন ভন নিউম্যান একটা আর্টিকেল দিলেন আমাদেরকে 1946 সালে জুন মাসের দিকে জন ভন নিউম্যান একটা আর্টিকেল দিলেন, যে আর্টিকেলে তিনি বললেন যে আমরা যদি কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করতে পারি, বাইনারি সংখ্যা, খেয়াল করেন বাইনারি সংখ্যা কি কি, 0 এবং 1। আমরা প্রথমে বলছি কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি কাজ করে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাজ করে। তাহলে এই থিঙ্কিং কে দিছে, জন ভন নিউম্যান দিছে। জন ভন নিউম্যান কত সালে এই থিঙ্কিং দিছে? 1946 সালের জুন মাসে, 1946 সালের জুনে জন ভন নিউম্যান এই থিঙ্কিং দিলেন। তো কম্পিউটার তৈরি হলো 1944 সালে। তার 2 বছর পরে জন ভন নিউম্যান থিঙ্কিং দিলেন যে কম্পিউটার যদি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে পারি এবং কম্পিউটারে যদি আমরা আরেকটা কাজ করতে পারি যেটা হচ্ছে ডাটা স্টোর করতে পারি। কম্পিউটার কি করতে পারি? ডাটা স্টোর করতে পারি। কম্পিউটারে আমরা বাইনারি সংখ্যা ব্যবহার করব, কম্পিউটারে আমরা কি করব? ডাটা স্টোর করব। যদি দুইটা কাজ আমরা করতে পারি তাহলে কম্পিউটারে এখন যে অবস্থায় আছে এর থেকেও আরো বিস্তর কম্পিউটার কাজ করতে পারবে, বা এর থেকে আরো বিস্তর কম্পিউটার কাজ করবে। এই থিঙ্কিং থেকে বা এই ধারণা থেকেই কম্পিউটারের ডেভেলপমেন্ট, এই থিঙ্কিং থেকে, এই ধারণা থেকে আধুনিক কম্পিউটার ডেভেলপমেন্ট হয়। আর এই ডেভেলপমেন্টের জন্যই আমরা জন ভন নিউম্যানকে বলছি আধুনিক কম্পিউটারের জনক। তাহলে আধুনিক কম্পিউটার জনককে, আধুনিক কম্পিউটার জনক হচ্ছে জন ভন নিউম্যান। ঠিক আছে, তাহলে জন ভন নিউম্যান বললাম আমরা আধুনিক কম্পিউটার জনক। আর অ্যালান টুরিং এর বিষয়টা আমরা পড়তে পড়তে একটু পরে পাবো। মনে রাখি আপাতত যে আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। যদি জন ভন নিউম্যান অপশনে না পাই তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর দিব অ্যালান টুরিং। অ্যালান টুরিং কেন আমরা পড়তে পড়তেই পেয়ে যাব। এরপরে দেখেন আমরা বলছিলাম যে আপনার মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে হেনরি এডওয়ার্ড রবার্ট, আর সুপার কম্পিউটার জনককে সেইমুর ক্রে। একটু খেয়াল করেন 1960 সালে সেইমুর ক্রে, 1960 সালে সেইমুর ক্রে প্রথম সুপার কম্পিউটার ডিজাইন করেন। সুপার কম্পিউটার ডিজাইন করেন। তাহলে সুপার কম্পিউটার প্রথম ডিজাইন করছে কে? সেইমুর ক্রে। কত সালে ভাইয়া? 1960 সালে। এরপর একটু খেয়াল করেন 1975 সালে হেনরি এডওয়ার্ড রবার্ট, হেনরি এডওয়ার্ড রবার্ট প্রথম মাইক্রো কম্পিউটার তৈরি করেন। মাইক্রো কম্পিউটার তৈরি করেন। তাহলে একটু খেয়াল করেন দুইটা কারণে তাদেরকে জনক বলা হয়েছে। একটা হচ্ছে 1960 সালে সেইমুর ক্রে প্রথম সুপার কম্পিউটার ডিজাইন করছেন, তাই তাকে আমরা বলছি সুপার কম্পিউটারের জনক। 1975 সালে হেনরি এডওয়ার্ড রবার্ট প্রথম তৈরি করছে মাইক্রো কম্পিউটার, তাই আমরা তাকে বলছি কি মাইক্রো কম্পিউটারের জনক। সো মাইক্রো কম্পিউটারের জনক বলা হয়েছে কেন? কারণ হেনরি এডওয়ার্ড প্রথম মাইক্রো কম্পিউটার তৈরি করছে আর সেইমুর ক্রে প্রথম সুপার কম্পিউটার ডিজাইন করছে। এরপর একটু খেয়াল করেন শেষ একটা লাইনে আমরা লিখছিলাম, গুরুত্বপূর্ণ একটা লাইন দেখেন, শেষ একটা লাইনে আমরা লিখছিলাম যে কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। একটু খেয়াল করেন এই যে লেডি অ্যাডার নাম অনুসারে যে প্রথম প্রোগ্রামের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা তার নামকরণ করা হয় লেডি অ্যাডার নাম অনুসারে। সো এখন আমরা লিখব, দেখেন এখন আমরা যেটা লিখবো, লেখেন কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লেখেন কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাডা, অ্যাডা। একটু খেয়াল করেন লেডি অ্যাডার নাম অনুসারে নামকরণ করা হয় অ্যাডা। একটু খেয়াল করেন লেডি অ্যাডা যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা 1954 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আবিষ্কার করে। এর আগ পর্যন্ত লেডি অ্যাডার প্রোগ্রামটা কিন্তু জনসম্মুখে আসে নাই। 1954 সালে লেডি অ্যাডার প্রোগ্রামটা আবিষ্কৃত হয়। তার আগে যেই ভাষাটা এস্টাবলিশ হয়ে গেছে সেই ভাষাটার নাম ছিল ফোর্টরান, ফর্মুলা ট্রান্সলেশন। সো যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, তাহলে আমরা উত্তর করব কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাডা। অ্যাডা থাকলে কি দিব? অ্যাডা দিব, না হলে উত্তর কি দিব?
ফোরট্রান। অনেক সময় দুইটাই থাকতে পারে অপশনে, ফোরট্রান অ্যাডা। অ্যাডা ফোরট্রান থাকলে, অ্যাডা থাকলে কোনো কথা নাই, উত্তর হবে অ্যাডা। আর যদি ফোরট্রান অ্যাডা না থাকে তাহলে উত্তর হবে ফোরট্রান বা ফর্মুলা ট্রান্সলেশন। তাহলে আশা করি এই যে লাইনগুলো, এই লাইনগুলোর ব্যাখ্যা আপনারা পেয়েছেন। এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, 6টা লাইন। এই ইতিহাস থেকে 6টা লাইন, এই 6টা লাইন গুরুত্বপূর্ণ। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ, কম্পিউটার আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন। এবার একটু খেয়াল করেন, ঝামেলা তৈরি হয় কোথায় শোনেন, কোথায় ঝামেলা তৈরি হবে শোনেন। ঝামেলা তৈরি হবে যখন আপনি দেখবেন যে পরীক্ষার হলে যে কম্পিউটারের জনককে, আপনি জানেন চার্লস বেবেজ, উত্তর চার্লস বেবেজ, কোনো সমস্যা নেই। কম্পিউটার আবিষ্কারককে, এখন দেখবেন যে পরীক্ষার হলে যে কম্পিউটার আবিষ্কারককে অপশনে দেখবেন হাওয়ার্ড এইচ আইকেনের নাম নেই। যদি কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটে, হাওয়ার্ড এইচ আইকেনের নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর করব চার্লস বেবেজ। অনেক সময় দেখবেন যে পরীক্ষাতে আপনার প্রশ্ন আসছে এরকম যে কম্পিউটার আবিষ্কারককে, হাওয়ার্ড এইচ আইকেন অপশনে নাই, এই কারণে উত্তর হয়েছে চার্লস বেবেজ। অনেক সময় স্টুডেন্টরা কনফিউশনে পড়ে যায়, জিজ্ঞেস করে যে স্যার এক জায়গায় দেখি যে কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন, আরেক জায়গায় দেখি যে কম্পিউটার আবিষ্কারক চার্লস বেবেজ, এরকম ঘটনা কেন? ঘটনা হচ্ছে রে ভাই, অপশনে এই হাওয়ার্ড এইচ আইকেনের নাম ওই সময় ছিল না। যদি না থাকে তাহলে আমরা কি করব? তাহলে উত্তর দিব চার্লস বেবেজ। এইবার একটু খেয়াল করেন, আরেকটা কনফিউশন তৈরি করে যে আধুনিক কম্পিউটারের জনককে। এইটাও দেখবেন জন ভন নিউম্যানের নাম নাই বা অ্যালান টুরিং এর নাম নাই। জন ভন নিউম্যান, অ্যালান টুরিং কোনোটার নাম নাই, তাহলে সেক্ষেত্রে উত্তর দিব আমরা চার্লস বেবেজ। কারণ প্রথম কম্পিউটারের ধারণা বা প্রথম কম্পিউটারের থিঙ্কিং দিছিলেন যিনি, তার নাম হচ্ছে চার্লস বেবেজ। সো দেখে শুনে বুঝে আনসার করা লাগবে, ঠিক আছে? তাহলে কম্পিউটারের ইতিহাস সম্পর্কে আমরা কিছুটা জানলাম। এবার আমরা আর দু একটা লাইন একটু কম্পিউটার সম্পর্কে লিখবো, সবাই একটু লেখেন। আর দু একটা লাইন একটু কম্পিউটার সম্পর্কে লিখবো, লেখেন। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, লেখেন। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার লেখেন মার্ক 1। এটাই বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। প্রথম কম্পিউটার নাম কি তার? মার্ক 1। এরপর লিখব পূর্ণাঙ্গ সফল, পূর্ণাঙ্গ সফল ইলেকট্রনিক কম্পিউটার, ইলেকট্রনিক কম্পিউটার, পূর্ণাঙ্গ সফল ইলেকট্রনিক কম্পিউটার ইনিয়াক 1। এইবার একটু খেয়াল করেন, এই দুইটা লাইনের মধ্যে একটু প্যাচ আছে ভাই, এই দুইটা লাইনের মধ্যে একটু প্যাচ আছে, একটু খেয়াল করেন। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার বলছি আমরা কোনটা? মার্ক 1। মার্ক 1-এ যে সমস্যা ছিল, এই সমস্যাগুলো উত্তরণ করা হয় যে কম্পিউটার, তার নাম হচ্ছে ইনিয়াক 1। তাহলে ইনিয়াক 1 মার্ক 1 থেকে বেটার কম্পিউটার ছিল। এখন পরীক্ষাতে মাঝে মাঝে প্রশ্ন আসে যেটা, সে হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? অপশনে মার্ক 1 নাই, অপশনে মার্ক 1 নাই। যদি অপশনে মার্ক 1 না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি উত্তর করবেন ইনিয়াক 1। মার্ক 1 যদি অপশনে না থাকে উত্তর করবেন কি? ইনিয়াক 1। কোনো কারণে মার্ক 1 নাই, তাহলে উত্তর হবে ইনিয়াক 1। এইবার একটু খেয়াল করেন, এই প্রশ্নটাই আসে কিন্তু আরো ঝামেলা তৈরি করে। কি ঝামেলা তৈরি করে? মার্ক 1ও নাই, ইনিয়াক 1ও নাই, তাহলে এখন কি উত্তর দিব? এখন উত্তর দিবেন যেটা, সেটা লেখেন, নিচে সেটা লেখেন। প্রথম বাইনারি ভিত্তিক কম্পিউটার, প্রথম বাইনারি ভিত্তিক কম্পিউটার এবিসি লেখেন। প্রথম বাইনারি ভিত্তিক কম্পিউটার নাম কি তার ভাইয়া? এবিসি। এবিসি হচ্ছে প্রথম বাইনারি ভিত্তিক কম্পিউটার। প্রথম দিকে বলছিলাম প্রথম দিকের কম্পিউটার ছিল ডেসিমেল বেজে। এই ডেসিমেল বেজের যে কম্পিউটার, এই কম্পিউটারটা এসে বাইনারি বেজে হয়। বাইনারি বেজের যে কম্পিউটার তার নাম হচ্ছে এবিসি। সো এই তিনটা লাইন গুরুত্বপূর্ণ, মনে রাখেন। এই তিনটা লাইনের ভিতরে একটা প্যাচ আছে, সে প্যাচটা হচ্ছে যদি বলে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি, আপনি উত্তর করবেন মার্ক 1। যদি মার্ক 1 না থাকে তাহলে উত্তর দিবেন ইনিয়াক 1। কোনো কারণে যদি মার্ক 1 ইনিয়াক 1 না থাকে তাহলে সেক্ষেত্রে উত্তর দিবেন এবিসি। সো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তাহলে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম হচ্ছে তার মার্ক 1, পূর্ণাঙ্গ সফল ইলেকট্রনিক কম্পিউটার নাম তার ইনিয়াক 1, আর প্রথম বাইনারি ভিত্তিক কম্পিউটার তার নাম হচ্ছে এবিসি। এবার একটু খেয়াল করেন, লেখেন। প্রথম বাণিজ্যিক কম্পিউটার, প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিভাক 1, ইউনিভাক 1। প্রথম বাণিজ্যিক যে কম্পিউটার তার নাম হচ্ছে ইউনিভাক 1। এরপর লেখেন প্রথম মিনি কম্পিউটার, প্রথম মিনি কম্পিউটার পিডিপি 1, প্রথম মিনি কম্পিউটার নাম তার পিডিপি 1। এবার লিখবো আমরা, লেখেন প্রথম সুপার কম্পিউটার, প্রথম সুপার কম্পিউটার সিডিসি 6600।
প্রথম সুপার কম্পিউটার CDC 6600। তাহলে এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। প্রথম দিকের যে কম্পিউটারগুলো, এই প্রথমগুলো কম্পিউটার, বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার বলছে আমরা মার্ক 1, পূর্ণাঙ্গ সফর ইলেকট্রনিক কম্পিউটার তার নাম ইনিয়াক 1, প্রথম বাইনারি ভিত্তিক কম্পিউটার তার নাম ABC, প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিভাক 1, প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP 1, প্রথম সুপার কম্পিউটার হচ্ছে CDC 6600। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এবার একটু খেয়াল করেন, বাংলাদেশে প্রথম যে কম্পিউটারটা আসে, এই কম্পিউটার নিয়ে কিন্তু পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে। বাংলাদেশের প্রথম কম্পিউটার ভিত্তিক প্রশ্ন মনে রাখবো। দেখেন, বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে 1964 সালে। বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে 1964 সালে। লিখবো, লেখেন, বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে 1964 সালে। 1964 সালে বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে। তাহলে বাংলাদেশের প্রথম যে কম্পিউটারটা আসে সেটা আসে কত সালে? 1964 সালে। মডেল লেখেন, মডেল IBM 1620। এটা ছিল মেইন ফ্রেম কম্পিউটার। কি ধরনের কম্পিউটার ছিল? মেইন ফ্রেম কম্পিউটার। তাহলে বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে 1964 সালে। এটার মডেল ছিল IBM 1620 এবং এটা ছিল মেইন ফ্রেম কম্পিউটার। প্রথম স্থাপিত হয়, লেখেন, প্রথম স্থাপিত হয় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র। প্রথম স্থাপিত হয় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-র পাশে অবস্থিত পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয়। কত সালে? 1964 সালে। বর্তমানে রয়েছে, লেখেন, বর্তমানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকা। বর্তমানে এটা কোথায় আছে? বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকা। তাহলে বাংলাদেশের প্রথম যে কম্পিউটার, প্রথম কম্পিউটার সংক্রান্ত এই যে 4টা লাইন বলছি, এই 4টা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 4টা লাইন বলছি, 4টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত হয়েছেন রায়হান স্যারকে ধন্যবাদ তার সুন্দর কমেন্টসের জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন কেয়া খাতুন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্ষা, থ্যাংক ইউ বর্ষা। আপনারা একটু আপনাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিবেন এবং আপনাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন। আজকে আমরা কম্পিউটারের ইতিহাস সংক্রান্ত ক্লাস করছি। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা বলছি বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে 1964 সালে। এটার মডেল ছিল IBM 1620 এবং এটা ছিল মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার কি একটু পরে আমরা জানবো। প্রথম এটা স্থাপিত হয় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে এটা আছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকাতে। এই 4টা লাইন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতে এই 4টা লাইন থেকে প্রশ্ন এসেছে বাংলাদেশের প্রথম কম্পিউটার সংক্রান্ত বিষয়, মনে রাখবো। ঠিক আছে, নিচে লেখেন, বুয়েটে কম্পিউটার সায়েন্স বিভাগ খোলা হয় 1984 সালে। বুয়েটে কম্পিউটার সায়েন্স বিভাগ খোলা হয় 1984 সালে। 1984 সালে বুয়েটে কম্পিউটার সায়েন্স বিভাগ খোলা হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, BCC, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1990 সালে। 1990 সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। একটু খেয়াল করেন, ইংরেজি নাম হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এটা বাংলা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে। প্রশ্নটা এরকম হয় যে বাংলাদেশ কম্পিউটার সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রতিষ্ঠিত হয় 1990 সালে। আর বুয়েটে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট খোলা হয় 1984 সালে। এরপর একটু খেয়াল করেন, বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয়। বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয় 1996 সালে। বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয় 1996 সালে। বিশ্বে 1969 সালে। এবং এটা কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। একটু খেয়াল করেন, এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন। বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয় 1996 সালে। 1996 সালে বাংলাদেশে ইন্টারনেটের যাত্রা শুরু হয়। যদি বলে বিশ্বে ইন্টারনেটের যাত্রা শুরু হয় কত সালে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 1969। ঠিক তার বাংলাদেশের বিপরীতটা 1969। এবং এটা কোথায়? USA তে, যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে,
তাহলে এটা খেয়াল করেন, আমরা বলছি বুয়েটে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট খোলা হয় 1984 সালে, বাংলাদেশ কম্পিউটার সায়েন্স বিসিসি প্রতিষ্ঠিত হয় 1990 সালে, বাংলাদেশে ইন্টারনেট যাত্রা শুরু হয় 1996 সালে, এবং বিশ্বে 1969 সালে। এবং এটা কত সালে? এটা কোথায়? যুক্তরাষ্ট্রে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে এটা যাত্রা শুরু হয়। সো আমরা কম্পিউটারের ইতিহাস সংক্রান্ত মোটামুটি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো পরীক্ষাতে সাধারণত প্রশ্ন আসে, সেই বিষয়গুলো আমরা জানলাম। ঠিক আছে, বই খুললে কিন্তু আপনি এক সমুদ্র পাবেন। আমি আগেই বলছি, এক সমুদ্র পড়ালেখা করে কিন্তু আসলে কোনো লাভ নাই। পড়তে হবে সেই বিষয়গুলো, যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, পড়তে হবে সেই বিষয়গুলো, যে বিষয়গুলো পরীক্ষাতে আসার মতো। আর এই বিষয়গুলো জানার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো প্ল্যাটফর্মে, ভালো গাইডলাইনের আন্ডারে আসতে হবে। আর আমরা জব মাস্টার থেকে আপনাকে সেই সার্ভিসটা দেওয়ারই চেষ্টা করতেছি। সো চোখ রাখবেন জব মাস্টারের পেজে। আসেন এরপরে কি আছে আমরা দেখি। কম্পিউটারের ধরন সম্পর্কে আমরা জানবো। কম্পিউটার বেসিক্যালি কয় ধরনের? কম্পিউটার বেসিক্যালি হচ্ছে 3 ধরনের। কি কি? অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। একটু আলোচনা করি। অ্যানালগ কম্পিউটার আসলে কি? অ্যানালগ কম্পিউটার আসলে কোনো কম্পিউটার না, বিশেষ ধরনের ডিভাইস। বিশেষ বিশেষ ডিভাইস হচ্ছে কি অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার বিশেষ বিশেষ ডিভাইস, যেমন ধরেন গাড়ির স্পিড মিটার হতে পারে, তারপরে আপনার বিদ্যুতের মিটার হতে পারে, পানির মিটার হতে পারে, যেটা বিভিন্ন বিষয় কি করে? মেজারমেন্ট করে, নানান বিষয় পরিমাপ করে। অর্থাৎ এটা হলো পরিমাপক যন্ত্র। এটা কি? পরিমাপক যন্ত্র। বিভিন্ন রকম পরিমাপক যন্ত্র, তার নাম কি? অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার হচ্ছে বিভিন্ন ধরনের কি? পরিমাপক যন্ত্র। ডিজিটাল কম্পিউটার খেয়াল করেন, আধুনিক কম্পিউটার। আমরা যে আধুনিক কম্পিউটার ব্যবহার করি, এই আধুনিক কম্পিউটার হচ্ছে কি? ডিজিটাল কম্পিউটার। কিসের ভিত্তিতে কাজ করে? বাইনারি ভিত্তিতে কাজ করে, 0 এবং 1। আমরা আধুনিক কালে যে কম্পিউটার ব্যবহার করি, সমস্ত সব কম্পিউটারই কিন্তু এই ডিজিটাল কম্পিউটার, বাইনারি ভিত্তিক কাজ করে ডিজিটাল কম্পিউটার। আর হাইব্রিড কম্পিউটার কি? হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল। অ্যানালগ এবং ডিজিটাল এই দুইটার কম্বিনেশন, অ্যানালগ এবং ডিজিটাল দুইটার কম্বিনেশন হচ্ছে কি? হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গবেষণাগারে, গবেষণা ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাইব্রিড কম্পিউটার। গবেষণার কাজে বেশি ব্যবহৃত হয় কি? হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার গবেষণার কাজে বেশি ব্যবহৃত হয়। তাহলে দেখেন, বেসিক্যালি বললাম কম্পিউটার 3 ধরনের: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এন্ড হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার হচ্ছে পরিমাপক যন্ত্র, নানান ধরনের পরিমাপক যন্ত্র, গাড়ির স্পিড মিটার, তারপরে ধরেন হচ্ছে পানির মিটার, গ্যাসের মিটার, বিদ্যুতের মিটার, এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার। আর ডিজিটাল কম্পিউটার কি? ডিজিটাল কম্পিউটার হচ্ছে আধুনিক কম্পিউটার, যে আধুনিক কম্পিউটারটা আমরা ব্যবহার করি, বাইনারি ভিত্তিক কাজ করে, সংখ্যা বিশ্লেষণ করে বিভিন্ন রকম সংখ্যাতাত্ত্বিক পরিমাপ দেয়, সংখ্যাতাত্ত্বিক জরিপ দেয়, এবং এই সংখ্যা জরিপ দিয়ে আপনাকে আপনার সামনে একটা প্রেজেন্টেশন দাঁড় করায়, সেটাকে আমরা কি বলি? ডিজিটাল কম্পিউটার, আমরা যেটা ব্যবহার করি। আর হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল দুইটার সমন্বয়। হাইব্রিড কম্পিউটার কোথায় কোথায় ব্যবহৃত একটু শুনি। আইসিইউ, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সেখানে দেখছি আমরা বড় বড় যন্ত্র, যে যন্ত্রগুলো মানুষের শরীরের থেকে বিভিন্ন ধরনের সিগন্যাল নেয়, এবং এই সিগন্যালগুলোকে সে অ্যানালাইসিস করে ফাইনালি আমাদের একটা ডেটা উপস্থাপন করে, এই শরীরের এখন এই বর্তমান কন্ডিশন কি। সো হাইব্রিড কম্পিউটারে ইনপুট হচ্ছে অ্যানালগ, আউটপুট হচ্ছে ডিজিটাল। হাইব্রিড কম্পিউটার আর কোথায় দেখা যায়? সাবমেরিনে দেখা যায়। সাবমেরিনে পানির চাপ মাপা হয়, পানির যে গভীরতা মাপা হয়, দেখে সে সামনের দিকে এগিয়ে চলে। হাইব্রিড কম্পিউটার কোথায় দেখা যায়? হাইব্রিড কম্পিউটার দেখা যায় যুদ্ধ জাহাজে, যুদ্ধ বিমানে, ঠিক আছে, বড় বড় যান্ত্রিক যে জায়গাগুলোতে, এগুলোতে দেখা যায়। ঠিক আছে, তো হাইব্রিড কম্পিউটারের ইনপুট হচ্ছে অ্যানালগ, আউটপুট হচ্ছে ডিজিটাল। এরপরে কি আছে একটু দেখি। ডিজিটাল কম্পিউটারকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি? মেইন ফ্রেম, মিনি, মাইক্রো এবং সুপার। মেইন ফ্রেম কম্পিউটারটা কি একটু খেয়াল করি। ফার্স্ট জেনারেশনের প্রথম প্রজন্মের যে বড় আকৃতির কম্পিউটার, সেই বড় আকৃতির কম্পিউটার নাম হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার অনেক বড় ছিল, ঘরের মতো, বড় ঘরের মতো ছিল, এবং এই বড় ঘরের মতো যে কম্পিউটার, এই কম্পিউটারে আপনার হচ্ছে হলো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট লাগানো ছিল। এই যে ইকুইপমেন্ট দিয়ে কিন্তু আপনার হচ্ছে আপনার কাজ করা হতো। এবং এই ইকুইপমেন্ট গুলোর মধ্যে ছিল আপনার লাইট ছিল, তারপর ধরেন হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যাকুয়াম টিউব ছিল, তার ছিল, এগুলো নিয়ে বড় বড় কম্পিউটার কাজ করতো। প্রচুর পরিমাণে সেখানে বিদ্যুৎ খরচ হতো, এবং এই বিদ্যুৎ খরচের পরে কিন্তু আপনার আউটপুট দিত একেবারেই কম।
একদমই কম আউটপুট দিত। মেইন ফ্রেম কম্পিউটার প্রথম প্রজন্মের বড় আকৃতির কম্পিউটার ছিল এটা। যেমন আমরা প্রথম প্রজন্মে বলছি কি মার্ক ওয়ান, ইনিয়াক ওয়ান, তারপরে এবিসি, এগুলো সবই ছিল কি, সবই ছিল মেইন ফ্রেম কম্পিউটার। ইভেন আমাদের যে প্রথম কম্পিউটারটা এসছে IBM 1620, সেটাও কিন্তু মেইন ফ্রেম কম্পিউটার ছিল। এরপর দেখেন মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার হচ্ছে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের ছোট আকৃতির যে কম্পিউটার, সেই কম্পিউটারকে আমরা কি বলছি, মিনি কম্পিউটার। থার্ড জেনারেশনের ছোট আকৃতির যে কম্পিউটার ছিল, সেই কম্পিউটার নাম কি, মিনি কম্পিউটার। এই কম্পিউটার এসে কি হয় দেখেন, এই কম্পিউটার এসে হচ্ছে আপনার বিদ্যুতের যে বাল্ব, বিদ্যুতের বাল্ব হচ্ছে এই কম্পিউটারে বাদ দিয়ে দেওয়া হয়। এই কম্পিউটারে টিউব লাইট বাদ দিয়ে দেওয়া হয়, ভ্যাকুয়াম টিউব বাদ দিয়ে দেওয়া হয়। এই কম্পিউটার থেকে আপনার হলো আপনার এই তারগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। সবগুলোকে কি করা হয়, এই কম্পিউটার থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে নতুন নতুন ট্রানজিস্টর এই কম্পিউটারে কি হয়, লাগানো হয়। ট্রানজিস্টর এই কম্পিউটারে লাগানো হয়। মাইক্রো কম্পিউটার একটু খেয়াল করেন। ফোর্থ জেনারেশনের যে কম্পিউটার, সেই কম্পিউটারকে কি বলছি আমরা, মাইক্রো কম্পিউটার। এবং এই মাইক্রো কম্পিউটার আধুনিক যুগে ব্যবহার করা হয়। আমরা এখন যে ব্যবহার করি সে নাম হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের মূল নিয়ামক হলো মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি, তাই নাম হচ্ছে কি, মাইক্রো কম্পিউটার। এরপর দেখেন সুপার কম্পিউটার, সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার। সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার। আচ্ছা, সুপার কম্পিউটার নিয়ে একটা ধোঁয়াশা আছে। সেটা হচ্ছে সুপার কম্পিউটার কিন্তু কোনো রাষ্ট্র কিন্তু আরেক রাষ্ট্রের সাথে সুপার কম্পিউটার শেয়ার করে না। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চীনের সাথে তার যে হচ্ছে প্রযুক্তি শেয়ার করে না, আবার চীন কখনো জাপানের সাথে শেয়ার করে না, জাপান কখনো কোরিয়ার সাথে শেয়ার করে না। প্রত্যেকেই আলাদা আলাদা সুপার কম্পিউটার ডেভেলপ করছে। এবং ধারণা করা হয় সেটা হচ্ছে জাপানের একটা সুপার কম্পিউটার, তার নাম হচ্ছে ফুগাফু। ফুগাফুই হচ্ছে এখন বর্তমান যুগের সবচেয়ে লেটেস্ট কম্পিউটার ধরা হয় যেটা, ঠিক আছে। এইটা একটা সেকেন্ডে প্রায় ট্রিলিয়ন হিসাব নিকাশ করতে পারে, অনেক বেশি হিসাব নিকাশ করে। গবেষণাগারে ব্যবহৃত সুপার কম্পিউটার, সামরিক খাতে সুপার কম্পিউটার ব্যবহৃত, সামরিক দক্ষতা অর্জনে সুপার কম্পিউটার ব্যবহৃত। তাহলে একটু খেয়াল করেন, ডিজিটাল কম্পিউটার বলছি আমরা বেসিক্যালি 4 ধরনের হইতে পারে। একটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার এবং সুপার কম্পিউটার। এরপরে কি আছে একটু দেখি। এরপর দেখেন মাইক্রো কম্পিউটার হতে পারে আবার 5 ধরনের। কি কি? ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক, ট্যাব বা ট্যাবলেট পিসি, আর হতে পারে পামটপ। একটু খেয়াল করেন, ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক, ট্যাব বা ট্যাবলেট পিসি, আর কি হতে পারে, পামটপ হতে পারে। ডেস্কটপ একটু খেয়াল করেন, ডেস্কের উপরে রেখে ব্যবহার করা হয় যে কম্পিউটার, তাকে বলছি আমরা ডেস্কটপ। কিন্তু ডেস্কটপ একটা সমস্যা হচ্ছে, অনেকগুলো ইকুইপমেন্টস এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করা যায় না, সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না, এবং বিদ্যুৎ ছাড়া এটা চলে না। গুরুত্বপূর্ণ একটা আলোচনা, বিদ্যুৎ ছাড়া কিন্তু ডেস্কটপ চলবে না। বিদ্যুৎ ছাড়া যেটা চলবে তার নাম হচ্ছে ল্যাপটপ। কারণ ল্যাপটপে আপনার আলাদা করে সেখানে দেওয়া আছে হচ্ছে, ল্যাপটপে তার ব্যাটারি দেওয়া আছে, এবং এই যে ব্যাটারি, এই ব্যাটারি তাকে পাওয়ার ব্যাকআপ দেয়। এবং ল্যাপটপ যে কাজটা করে, ল্যাপটপ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায়, ক্যারি করা যায়, ইজি ক্যারিয়েবল ল্যাপটপ। ল্যাপটপ থেকে ছোট কম্পিউটার যেটা দেখতে ল্যাপটপের মতোই কিন্তু একটু ছোট, লাইট, তার নাম হচ্ছে নেটবুক। নেটবুক থেকে ছোট কম্পিউটার, তার নাম হচ্ছে ট্যাব বা ট্যাবলেট পিসি। আমরা দেখছি মোবাইল থেকে আকৃতিতে কিছুটা বড়, এটা ট্যাব কম্পিউটারও কাজ করে, মোবাইলেরও কাজ করে, এই জন্য আমরা লিখছি ট্যাব বা ট্যাবলেট পিসি। আর লাস্ট বলছি আমরা পামটপ। পাম মানে হাতের তালু। খেয়াল করেন, এই যে আমার হাতে একটা মোবাইল, এটা আমি হাতে রাখতে পারছি। পাম মানে হাতের তালু, যেটা হাতে রেখেই কাজ করা যায়, এটাকে আমরা বলছি কি, পামটপ। এই পামটপ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আকৃতির কম্পিউটার। ক্ষুদ্র আকৃতির কম্পিউটার, পামটপ কি, ক্ষুদ্র আকৃতির কম্পিউটার। ক্ষুদ্র আকৃতির কম্পিউটার, এই লাইনটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে, মনে রাখবেন। সবচেয়ে ক্ষুদ্র আকৃতির কম্পিউটার কোনটি? উত্তর হচ্ছে পামটপ, PALMTOP, টপ, পামটপ। তাহলে একটু খেয়াল করেন ভাই, আমরা কম্পিউটারের এই যে ক্লাসিফিকেশন পড়লাম। কম্পিউটার বেসিক্যালি হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। অ্যানালগ কম্পিউটার হচ্ছে পরিমাপক যন্ত্র, বিভিন্ন বিষয় পরিমাপ করে। ডিজিটাল কম্পিউটার হচ্ছে আপনার আধুনিক কালের কম্পিউটার, যেটা বাইনারি বেসিস কাজ করে। হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের কম্বিনেশন। হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয় বেশিরভাগ গবেষণা ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে খেয়াল করেন, ডিজিটাল কম্পিউটার আবার 4 ধরনের। কি কি? মেইন ফ্রেম, মিনি, মাইক্রো এবং সুপার কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে 1st জেনারেশনের, মিনি কম্পিউটার হচ্ছে 3rd জেনারেশনের, মাইক্রো কম্পিউটার হচ্ছে 4th জেনারেশন, আর সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার। সবচেয়ে দ্রুত গতিতে যেটা কম্পিউটার ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কি, সুপার কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আবার 5 ধরনের। কি কি? ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক, ট্যাব বা ট্যাবলেট পিসি, আর পামটপ, ঠিক আছে। তাহলে আমরা কম্পিউটারের ধরন সম্পর্কে জানলাম। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পিউটারের আপনার
প্রজন্ম সম্পর্কে একটু খেয়াল করেন। কম্পিউটারের প্রজন্ম হচ্ছে 5টা। কয়টা? 5টা। বর্তমান যে প্রজন্ম সেটা হচ্ছে 4র্থ প্রজন্ম। কম্পিউটারের প্রজন্ম সংক্রান্ত যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলোর মধ্যে মোটামুটি 50% কোশ্চেন এই 2 লাইন থেকে। 50% কোশ্চেন আসছে 2 লাইন থেকে, মনে রাখবেন। কম্পিউটার প্রজন্ম কয়টা? 5টা। বর্তমান যে জেনারেশন, সেই জেনারেশন কোনটা? 4th জেনারেশন। ভবিষ্যতে যে প্রজন্ম আসবে সেটা হচ্ছে 5th জেনারেশন। সো এই 2টা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা লাইন মনে রাখবেন। এখানে কিন্তু গোলায় ফেললে চলবে না। অনেকে গোলায় ফেলে যে কম্পিউটার প্রজন্ম 5টা, তাহলে আমরা মনে হয় এখন 5th জেনারেশন আছে। আমরা 5th জেনারেশন নাই, আমরা হচ্ছে 4th জেনারেশন আছে। 5th জেনারেশন আসবে তখনই যখন কম্পিউটারে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হয়ে যাবে। এবার একটু খেয়াল করেন, প্রথম জেনারেশনে যেটা ছিল ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হতো। ভ্যাকুয়াম টিউবটা কি একটু শুনি। আমরা যে টিউবলাইট দেখি, টিউবলাইটের আদি ভার্সন বা আদি সংস্করণ সেটা ছিল কি? ভ্যাকুয়াম টিউব। এই ভ্যাকুয়াম টিউব দিয়ে কম্পিউটার পরিচালিত হতো। ভ্যাকুয়াম টিউবের মধ্যে কোনো ধরনের কোনো বাতাস ছিল না, বায়ু শূন্য টিউব, এই জন্য তার নাম বলেছে ভ্যাকুয়াম টিউব। 1904 সালে এই ভ্যাকুয়াম টিউব আবিষ্কৃত হয়। মনে রাখবেন 1904-এ ভ্যাকুয়াম টিউব আবিষ্কৃত হয় এবং পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হতো। পাঞ্চ কার্ডটা কি একটু খেয়াল করি। আমরা বিভিন্ন ধরনের এটিএম বুথে যে আমরা কার্ড পাঞ্চ করি, কার্ড পাঞ্চ করে আমরা টাকা উত্তোলন করি। আমরা যে কার্ডটা পাঞ্চ করি এটা প্লাস্টিকের এই কার্ড এবং এখানে একটা মাইক্রোচিপ আছে। এই ধরনের একটা কার্ড ছিল কম্পিউটারের প্রথম প্রজন্মে, যেটা কাগজ দিয়ে তৈরি। কাগজ দিয়ে ছিদ্র ছিদ্র করে ইনপুট দেওয়া হতো এবং কম্পিউটার ইনপুট নিয়ে ছিদ্র ছিদ্র করে আবার আউটপুট দিত। এই পাঞ্চ কার্ডের মাধ্যমে মূলত কম্পিউটার ইনপুট দেওয়া হতো। আর কম্পিউটারের এই জেনারেশনের ভাষা ছিল মেশিন ভাষা। মেশিন ভাষাটা কি? মেশিন ভাষা হচ্ছে বাইনারি ভাষা। বাইনারি ভাষা 0 এবং 1। তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য খেয়াল করেন। আমরা কয়েকটা বৈশিষ্ট্য বলছি। ভ্যাকুয়াম টিউব ব্যবহৃত হতো, পাঞ্চ কার্ড দিয়ে ইনপুট দেওয়া হতো এবং ভাষা ছিল মেশিন ভাষা। প্রথম প্রজন্মের কম্পিউটারে কিছু ডিমেরিটস ছিল, কিছু খারাপ দিক ছিল বা কিছু লিমিটেশন ছিল। সেগুলো কি? প্রচুর পরিমাণে বিদ্যুৎ সেখানে খরচ হতো, 1 নম্বর কথা। এবং এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হইতো এবং এখানের কাজ ছিল খুবই কম কাজ করতো তারা। তো প্রথম প্রজন্মের কম্পিউটারে কিন্তু কাজ হতো খুবই কম, মনে রাখবো, ঠিক আছে? এরপরে খেয়াল করেন দ্বিতীয় প্রজন্মে যে কাজটা হয়, যে এই যে ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মে যে কাজটা হয় সেই ভ্যাকুয়াম টিউব বাদ দিয়ে দেওয়া হয়। বাদ দিয়ে সেখানে কি আসে? ট্রানজিস্টরের ব্যবহার শুরু। ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর হচ্ছে 2টা অর্ধপরিবাহী দিয়ে তৈরি একটা ইলেকট্রনিক সার্কিট। দুইটা অর্ধপরিবাহী দিয়ে তৈরি একটা ইলেকট্রনিক সার্কিট, যেটা আবিষ্কৃত হয় 1948 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। 1948 সালে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়। ট্রানজিস্টর দেওয়ার পরে যে কাজটা হয় সেটা হচ্ছে কম্পিউটার বেশি বেশি কাজ করতে শুরু করে। ভ্যাকুয়াম টিউব বাদ চলে যায় এবং কম্পিউটার কি করতে? বেশি বেশি কাজ করতে শুরু করে। টেলিফোন লাইনের মাধ্যমে কি দেওয়া হয়? এখানে ইনপুট দেওয়া হয় টেলিফোন লাইনের মাধ্যমে। পাঞ্চ কার্ড বাদ দিয়ে টেলিফোন লাইনের মাধ্যমে ইনপুট দেওয়া হয় এবং এখানে ভাষা ছিল কি? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা। মনে রাখবেন আমাদের বিভিন্ন সাংকেতিক ল্যাঙ্গুয়েজ বা সাইন ল্যাঙ্গুয়েজ আছে। এই সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করি? আমরা তথ্যের আদান প্রদান করে থাকি। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তথ্যের আদান প্রদান করা হতো, ঠিক আছে? এরপরে খেয়াল করেন থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মে যেটা হয় সেটা হচ্ছে আইসির ব্যবহার শুরু হয়। আইসি মিনস ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটের আবিষ্কার 1958 সালে। আইসি মিনস ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটের মাধ্যমে কি হয়? ইন্টিগ্রেটেড সার্কিটের মাধ্যমে তথ্যের আদান প্রদান শুরু হয়। ইনপুট দেওয়া হয় কিবোর্ড এবং মাউসের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। ভাষা হচ্ছে এখানে উচ্চতর ভাষা। থার্ড জেনারেশনে উচ্চতর ভাষার ব্যবহার শুরু হয়। থার্ড জেনারেশনে যে কাজটা হয় সেটা হচ্ছে মাউস কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া শুরু হয়। মূলত এই যে কম্পিউটিং টাইপিং করে ইনপুট দেওয়া, এইগুলো শুরু হয় থার্ড জেনারেশন থেকে। আর তৃতীয় প্রজন্মে একটা কথা মনে রাখবেন, তৃতীয় প্রজন্মে মিনি কম্পিউটারের উদ্ভব হয়। এইটা গুরুত্বপূর্ণ একটা লাইন, মনে রাখবেন। তৃতীয় প্রজন্মে মিনি কম্পিউটার উদ্ভব হয়। মিনি কম্পিউটার আসে থার্ড জেনারেশন, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম। এই বর্তমান প্রজন্ম ফোর্থ জেনারেশন। প্রেজেন্ট যে জেনারেশন তার নাম হচ্ছে ফোর্থ জেনারেশন, যেখানে মাইক্রোপ্রসেসর ব্যবহার শুরু হয়। মাইক্রোপ্রসেসরের আবিষ্কার হচ্ছে 1971 সালে। একটু খেয়াল করেন
অনেকগুলো ট্রানজিস্টরের সমন্বয়ে তৈরি হচ্ছে আইসি, আর অনেকগুলো আইসির সমন্বয়ে তৈরি হচ্ছে মাইক্রোপ্রসেসর। তাহলে মাইক্রোপ্রসেসরে আছে ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর। ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর নিয়ে মূলত মাইক্রোপ্রসেসর তৈরি, আর অনেকগুলো আইসির সমন্বয়ে তৈরি, এই ট্রানজিস্টরের সমন্বয়ে তৈরি হয়েছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এইখানে ইনপুট দেওয়া হয় বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। আমরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এখন ইনপুট দিতে পারি, যেমন আমরা স্ক্যানারের মাধ্যমে ইনপুট দিতে পারি, আমরা জয়স্টিকের মাধ্যমে ইনপুট দিতে পারি, আমরা ওএমআর এর মাধ্যমে ইনপুট দিতে পারি, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এখানে ইনপুট দেওয়া হয়। আর এখানে ভাষাটা হচ্ছে অতি উচ্চতর ভাষা, অর্থাৎ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটু বেশি উচ্চতর ভাষা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর একটু খেয়াল করেন ফিফথ জেনারেশন, যেটা ফিউচার জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে ফিফথ জেনারেশন, যেখানে ব্যবহৃত হবে সুপার প্রসেসর। এখন যে প্রসেসর ব্যবহৃত হয় এই প্রসেসরটাই পরবর্তীতে অনেকগুলো প্রসেসরকে অ্যাকুমুলেট করা হলে যে প্রসেসরটা তৈরি হবে সেটাকে হচ্ছে আমরা সুপার প্রসেসর। ইনপুট দেওয়া হবে তখন বিভিন্ন ধরনের আপডেট ডিভাইসের মাধ্যমে, এবং এইখানে ভাষা হবে স্বাভাবিক। মানুষ মুখে কম্পিউটারে কমান্ড দিতে পারবে, এবং কম্পিউটারকে যখন মানুষ মুখে কমান্ড দিবে, মুখে কমান্ড দিলে মানুষ বুঝতে পারবে, ভাষাটা হবে স্বাভাবিক ভাষা। আর কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হবে। একটু খেয়াল করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হবে কি কম্পিউটারে। একটু খেয়াল করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক অ্যালান টুরিং। কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে অ্যালান টুরিং। তাহলে ফিউচার কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হবে, এবং ফিউচার কম্পিউটার পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক। তাহলে যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার জনক অ্যালান টুরিং, তাহলে আমরা বলছিলাম যে আধুনিক কম্পিউটারের জনক যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে আমরা জন ভন নিউম্যান দিব। যদি জন ভন নিউম্যান না পাই তাহলে সেক্ষেত্রে উত্তর দিব অ্যালান টুরিং। অ্যালান টুরিং দিব এই কারণেই যে আধুনিক কম্পিউটার বা ভবিষ্যতের কম্পিউটার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বেসিস। আজকে 2026, 2050-এর যদি কম্পিউটার আমরা কল্পনা করি, 2050-এর কম্পিউটার পুরোটাই এআই বেস হবে, এবং এই এআই এর জনক হচ্ছে হলো অ্যালান টুরিং। এই কারণে আমরা বলছি আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে কে, অ্যালান টুরিং। তাহলে একটু খেয়াল করেন, আজকে আমরা কম্পিউটার সম্পর্কে পড়লাম, কম্পিউটার হিস্ট্রি সম্পর্কে পড়লাম, কম্পিউটারের ধরন সম্পর্কে আমরা জানতে পারছি, কম্পিউটারের প্রজন্ম সম্পর্কে আমরা জানলাম। সো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা জানলাম। এই টপিকস থেকে প্রিভিয়াস বিসিএস, তারপরে হচ্ছে আপনার এনটিআরসি, প্রাইমারি, অন্যান্য জায়গাতে কি কি প্রশ্ন আসছে, কেমন প্রশ্ন আসছে, এইগুলো এখন আমরা একটু দেখব বা আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু আমাদের সাথে কমেন্টস করবেন, এবং আপনারা আমাদের সাথে কমেন্টসের সাথে থাকবেন, থেকে আমাদের সাথে একটু বলবেন যে আমাদের প্রশ্নগুলো উত্তর কি হবে, এবং আমরা আপনাকে দেখাবো কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে। দেখেন একটু খেয়াল করেন, পরীক্ষাতে প্রশ্ন এসছে কম্পিউটারে কোনটি নেই, 23তম বিসিএস প্রশ্ন এসছে। অপশন ক স্মৃতি, অপশন খ বুদ্ধিমত্তা, অপশন খ দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা বা ক্ষমতা, অপশন গ হচ্ছে নির্ভুল হিসাব করার ক্ষমতা। এই প্রশ্নটার উত্তর কি হবে আমাদেরকে একটু জানাবেন, ঠিক আছে? আপনারা অনেকজন যুক্ত আছেন আমাদের সাথে, আমরা এখন প্রশ্ন সেকশনে চলে এসেছি। আপনারা একটু আমাদেরকে জানাবেন এই প্রশ্নটার উত্তর কি হবে। 23তম বিসিএস এসেছিল এই কোশ্চেনটা, কম্পিউটারের কোনটি নেই, স্মৃতি নেই, বুদ্ধিমত্তা নেই, নিজস্ব বিবেচনা নেই, নির্ভুল হিসাব করার ক্ষমতা নেই। তাহলে সঠিক উত্তরটা কোনটি হবে আমাদেরকে জানাবেন। কম্পিউটারের কোনটি নেই, কম্পিউটারের কোনটি নেই, সঠিক উত্তরটা কি হবে আমাদের একটু জানাবেন। কম্পিউটারে কি বুদ্ধি বিবেচনা নেই, না বিচার ক্ষমতা নেই, না কোনটি নেই, আমাদেরকে একটু জানাবেন কম্পিউটারের কোনটি নেই। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমরা কিন্তু পড়ার মধ্যেই কিন্তু বলে ফেলছি যে কম্পিউটার আসলে কোনটি নেই। খেয়াল করেন, আমরা অপশনগুলো বিবেচনা করলেই বুঝতে পারবো। কম্পিউটারের স্মৃতি আছে, আমরা জানি কম্পিউটারে কি আছে, মেমোরি আছে। আমরা বলছি কম্পিউটারে মেমোরি সহ কম্পিউটার কাজ করে, তাহলে এইটা পরীক্ষাতে উত্তর হবে না। এবার একটু খেয়াল করেন, কম্পিউটার দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা আছে। মানুষ এবং কম্পিউটারের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এই জায়গায় যে মানুষ ক্লান্ত হয়ে যায়। মানুষ সাধারণত 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করার পরে মানুষ ক্লান্ত হয়ে রেস্ট নিতে হয়, কিন্তু কম্পিউটার অনবরত কাজ করে। আপনি সামান্য আপনার বাসা যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার একটু খেয়াল করেন, সিসি ক্যামেরা কিন্তু সারা রাত আপনাকে নিউজ দিচ্ছে যে আপনার বাসায় কে আসছে, কি বৃত্তান্ত। তার মানে দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা আছে কার, কম্পিউটার। নির্ভুল হিসাব করার ক্ষমতা, নির্ভুল হিসাব করার ক্ষমতাও কম্পিউটার আছে। আমরা যে কম্পিউটার কাজ করি, কম্পিউটার বলছি কম্পিউটার প্রোগ্রাম, ফাংশন, এগুলো দিলে কম্পিউটার কিন্তু নির্ভুল কাজ করতে পারবে। তাহলে কম্পিউটারের কোনটি নেই, কম্পিউটারের সঠিক উত্তর হবে কম্পিউটারের হচ্ছে বুদ্ধি বিবেচনা নেই।
কম্পিউটারের কোনো বুদ্ধি নেই, কম্পিউটারের কোনো বিবেচনা নেই, বুদ্ধি বিবেচনা নেই কম্পিউটারের। এইটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপর একটু খেয়াল করেন নেক্সট কোশ্চেনটা, কম্পিউটার কে আবিষ্কার করেন? 20তম বিসিএস এই কোশ্চেনটা আসছিল, কম্পিউটার কে আবিষ্কার করেন? উত্তর করবেন একটু, কম্পিউটার কে আবিষ্কার করেন? নেক্সট কোশ্চেনটা একটু উত্তর করবেন, কম্পিউটার কে আবিষ্কার করেন? নেক্সট কোশ্চেনটা একটু উত্তর করবেন, কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটারের আবিষ্কারক কে ছিলেন? কম্পিউটারের আবিষ্কারক কে ছিলেন? দেখেন, উইলিয়াম অট্রেড, হাওয়ার্ড এইকেন, ব্লেইজ প্যাসকেল, অ্যাবাকাস। 20তম বিসিএস এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তাহলে কম্পিউটারের আমরা জানি কম্পিউটার আবিষ্কারক কে, হাওয়ার্ড এইচ আইকেন। হাওয়ার্ড এইচ আইকেন হচ্ছে কম্পিউটারের আবিষ্কারক। কম্পিউটার আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন। হাওয়ার্ড এইচ আইকেন কম্পিউটার আবিষ্কার করেছিলেন। এরপর দেখেন ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য কোনটি? দেখেন একটু খেয়াল করেন, 16তম বিসিএস এই কোশ্চেনটা আসছিল, ডিজিটাল কম্পিউটারের এই বৈশিষ্ট্য কোনটি? ডিজিটাল কম্পিউটার কি করে? ডিজিটাল সিগন্যালের মাধ্যমে বার্তা প্রেরণ করে, বোতাম টিপে ডায়াল করা যায়, নতুন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কাজ করা যায়, নতুন ধরনের মাইক্রোফোন ডিজিটাল কম্পিউটারে কাজ করা যায়। মূলত ডিজিটাল কম্পিউটার কি করে? ডিজিটাল সিগন্যালের মাধ্যমে কি করে? সে তার বার্তা প্রেরণ করে, ঠিক আছে। ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল সিগন্যালের মাধ্যমে তার বার্তা প্রেরণ করে। পৃথিবীর কোথায় প্রথম কোন কোম্পানি ল্যাপটপ প্রবর্তন করে? 28তম বিসিএস এই কোশ্চেনটা আসছিল, প্রথম ল্যাপটপ প্রবর্তনকারী কোম্পানি কোনটি? প্রথম ল্যাপটপ প্রবর্তনকারী কোম্পানি খেয়াল করেন, কম্প্যাক হচ্ছে হলো কম্প্যাক ওয়ান বলছে ল্যাপটপ প্রবর্তন করে প্রথম কে? কম্প্যাক ওয়ান 1985 সালে, আইবিএম 1983 সালে, এপসন 1981 সালে, অ্যাপেল কম্পিউটার 1927 সালে। তাহলে প্রথম ল্যাপটপ প্রবর্তন করে হচ্ছে এপসন কোম্পানি। শুনি একটু, এপসন একটা জাপানি কোম্পানি, এপসন একটি কি জাপানি কোম্পানি। এই জাপানি কোম্পানি প্রথম যখন ল্যাপটপ তৈরি করে, তো এই ল্যাপটপের নাম ছিল এপসন HX20। এই ল্যাপটপের নাম কি ছিল? এপসন HX20। জাপানি এই কোম্পানি, এর নাম ছিল কি? এপসন HX20। প্রথম এপসন এটা তৈরি করে এবং পরবর্তীতে এটা আমেরিকাতে যায় এবং আমেরিকাতে যে এর নাম হয় এপসন HC20। এর নাম হয়ে যায় কি? এপসন HC20, আমেরিকান কোম্পানি। আমেরিকাতে যে নাম হয়ে যায় এপসন HC20। তাহলে প্রথম ল্যাপটপ প্রবর্তন করে এপসন কোম্পানি এবং এটা কত সালে? 1981 সালে। এরপর একটু খেয়াল করেন, বলছে এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়? এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়? একটু খেয়াল করেন, এখানে অপশন আছে র্যাম, হার্ড ড্রাইভ, ফ্ল্যাশ মেমোরি, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ। উত্তর হবে র্যাম। এবং হচ্ছে উত্তর ফ্ল্যাশ মেমোরিও ব্যবহৃত হয়, ফ্ল্যাশ মেমোরিও ব্যবহৃত হয়, র্যামও ব্যবহৃত হয় এমবেডেড সিস্টেমে, ঠিক আছে। আচ্ছা, এমবেডেড সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যেটা অটোমেটিক কাজ করতে সহযোগিতা করে, ঠিক আছে। যেমন ধরেন আমাদের এসি চলে, ফ্রিজ চলে, অটোমেটিক কাজ করে। যে সিস্টেমটা অটোমেটিক একটা যন্ত্রকে রান করতে সহযোগিতা করে তার নাম হচ্ছে এমবেডেড সিস্টেম, ঠিক আছে। এরপর একটু খেয়াল করেন, নেক্সট কোশ্চেন বলছে অ্যাবাকাস কি? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2016 সালে এই প্রশ্নটা এসেছিল যে অ্যাবাকাস কি। আমরা জানছি অ্যাবাকাস হচ্ছে এক প্রকার গণনাকারী যন্ত্র। অ্যাবাকাস বলছি আমরা, অ্যাবাকাস 4 কোণা 4টা কাঠের ফ্রেম, মাঝখানে একটা ফ্রেম দিয়ে সুতা বা তার দিয়ে দেওয়া, গোল গোল বল দিয়ে দেওয়া একটা যন্ত্র, গোল গোল বল দিয়ে দেওয়া যন্ত্র, তার নাম কি? অ্যাবাকাস। এই অ্যাবাকাসের মাধ্যমে তথ্য মুভ করা যেত। অ্যাবাকাসের উৎপত্তি হচ্ছে ব্যাবিলনে। কোথায় উৎপত্তি হয়েছে? ব্যাবিলনে উৎপত্তি হয়েছে। কত সালে? খ্রিস্টপূর্ব কত সালে? খ্রিস্টপূর্ব 3000 অব্দ, খ্রিস্টপূর্ব 3000 অব্দ, খ্রিস্টপূর্ব 3000 অব্দে অ্যাবাকাসের উৎপত্তি বা অ্যাবাকাসের সূচনা। খ্রিস্টপূর্ব 3000 অব্দ, খ্রিস্টপূর্ব 3000 অব্দে অ্যাবাকাসের উৎপত্তি বা অ্যাবাকাসের সূচনা। এরপর দেখেন, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 এটা এসেছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 এসেছিল। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, এই দেখেন এখানে দেখেন, আমরা কিন্তু বলছিলাম বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম কি তার? মার্ক ওয়ান। এই দেখেন, বলছিলাম না যদি পরীক্ষাতে এরকম থাকে, যদি মার্ক ওয়ান অপশনে না থাকে তাহলে উত্তর কি দিব? ইনিয়াক ওয়ান। এখানে দেখেন কি আছে? ইনিয়াক আছে, এবিসি আছে, ম্যাকিনটস আছে, মাইক্রোসফট। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে ইনিয়াক। বলছিলাম যদি মার্ক ওয়ান না থাকে তাহলে উত্তর হবে ইনিয়াক ওয়ান। তাহলে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আমরা জানি মার্ক ওয়ান, এখানে মার্ক ওয়ান অপশন নাই, তাহলে উত্তর হয়েছে কি? ইনিয়াক ওয়ান। এবার একটু খেয়াল করেন, নেক্সট প্রশ্ন দেখেন, আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি? প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে আইসি চিপ দিয়ে প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014-তে এসেছিল এটা। এই আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার নাম হচ্ছে আইবিএম সিস্টেম 360। আইবিএম সিস্টেম 360 হচ্ছে আইবিএম এই যে আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার। এরপরের প্রশ্নটা কি আছে একটু দেখি।
নেক্সট প্রশ্ন দেখেন, বিশ্বের প্রথম মিনি কম্পিউটার কোনটি? বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম, প্রথম মিনি কম্পিউটার নাম হচ্ছে PDP-1। এখানে দেখেন একটু কনফিউশন তৈরি করছে, দেখেন PPP-1, PDP-1, DPD-1, CDC-1 এরকম করে কিন্তু আপনার পরীক্ষাতে অপশনগুলো থাকবে। সো এখান থেকে কিন্তু আপনাকে বাছাই করা লাগবে যে আসলে কোনটা। আমরা বলছিলাম বিশ্বের প্রথম মিনি কম্পিউটার, তার নাম হচ্ছে PDP-1। PDP-1 হচ্ছে বিশ্বের প্রথম মিনি কম্পিউটার। এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010-এ এসেছিল এই কোশ্চেনটা। তাহলে একটু খেয়াল করেন, এই নিচের কোন মৌলটি প্রথম কম্পিউটার চিপ দিয়ে তৈরি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ঠিক আছে, নিচের কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? সবচেয়ে বেশি কম্পিউটার চিপ তৈরি হয় যেটা দিয়ে, তার নাম হচ্ছে সিলিকন। সিলিকন দিয়ে প্রথম সবচেয়ে বেশি চিপ তৈরি হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ পরীক্ষাতে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম যে আজকের যে টপিকস, এই টপিকস থেকে BCS এ প্রশ্ন আসছে, আজকে যে টপিক সেই টপিকস থেকে প্রাইমারিতে প্রশ্ন এসছে, আজকে টপিকসে অন্যান্য পরীক্ষা থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো টপিকস গুরুত্বপূর্ণ, প্রতিটা টপিকস গুরুত্বপূর্ণ, প্রতিটা টপিকস কিন্তু খুব ভালোভাবে আপনাকে পড়তে হবে। আমরা অলরেডি 5টা কোশ্চেন দেখছি যে BCS এ এসছে, অলরেডি 5টা কোশ্চেন দেখছি আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসছে কিন্তু। তাহলে দেখেন এই প্রশ্নটা ছিল কি? এই প্রশ্নটা ছিল হচ্ছে যে নিচের কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কম্পিউটার চিপ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনার সিলিকন। সিলিকন ব্যবহৃত হয় কম্পিউটার চিপ তৈরিতে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথাতে? সিলিকন চিপ তৈরিতে। ঠিক আছে, এরপর দেখেন নিচের কোন কাজের জন্য কম্পিউটার ব্যবহার সবচেয়ে সুবিধাজনক? এটা দেখেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা 2014, ঠিক আছে, কলেজ পর্যায়ে 2014-তে এসেছিল। নিচের কোন কাজের জন্য কম্পিউটার সবচেয়ে বেশি সুবিধাজনক? দেখেন একটু খেলো, গাণিতিক কাজ, এটা তো আমরা করেই থাকি, পুনরাবৃত্তিমূলক কাজ, হিসাব রক্ষণের কাজ, তথ্য সংরক্ষণের কাজ। এর মধ্যে উত্তর হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ। একই কাজ পুনরায় করতে পারে। ধরেন আপনি একটা কম্পিউটার একটা ফাইল তৈরি করলেন, সেই ফাইলটা আপনি প্রিন্ট আউট করলেন, এই প্রিন্ট আউট পরবর্তীতে আবার প্রিন্ট আউট নিতে পারবেন এবং একই ধরনের সেম আপনার কি দিবে? সেম আউটপুট দিবে, সেম রেজাল্ট দিবে এই যে কম্পিউটার। এইটা সেই জন্য বলছি কম্পিউটার সবচেয়ে বেশি সুবিধাজনক। কিসের জন্য? পুনরাবৃত্তিমূলক কাজের জন্য। পুনরাবৃত্তিমূলক কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক। এরপরটি খেয়াল করেন, লগারিদমের প্রবর্তককে, খেয়াল করেন BRTA পরিদর্শক পরীক্ষা 2017। তাহলে বলছিলাম দেখেন অন্যান্য চাকরি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। লগারিদমের প্রবর্তক হচ্ছে জন নেপিয়ার। আমরা বলছিলাম জন নেপিয়ার 1614 সালে, খেয়াল করেন 1614 সালে জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেন। লগারিদম আবিষ্কার করছে কে? 1614 সালে জন নেপিয়ার। সো দ্যাট এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে, মনে রাখবো। ঠিক আছে, এরপর খেয়াল করেন, পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিনের নকশাকারীকে? দেখেন এটা হচ্ছে এই আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার যে পরীক্ষা 2011 সালে হয়েছিল, এই 11 সালে কিন্তু এটা এসেছিল। সো এই প্রথম কম্পিউটিং মেশিনের নকশাকারী, প্রথম কম্পিউটার মেশিনের নকশাকারী বা কম্পিউটারের নকশাকারী, কম্পিউটার নকশাকারীকে আমরা বলছিলাম প্রথম কম্পিউটার ডিজাইন করছে কে? প্রথম কম্পিউটার ডিজাইন করছে চার্লস ব্যাবেজ। তাহলে সঠিক উত্তরটা কি ভাইয়া? সঠিক উত্তরটা কিন্তু আমাদের চার্লস ব্যাবেজ। তাহলে কম্পিউটার প্রথম ডিজাইন করছে যিনি, তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। এরপরটি খেয়াল করেন, বাণিজ্যিক ভিত্তিতে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম কি? বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম দেখেন, গণমাধ্যম ইনস্টিটিউট এডির পরীক্ষা 2001 সালে এসেছিল এটা। বাণিজ্যিক ভিত্তিতে প্রথম যে কম্পিউটার তৈরি হয় তার নাম হচ্ছে ইউনিভাক। কি নাম? ইউনিভাক। ইউনিভাক হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি হওয়া প্রথম কম্পিউটার, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, নামটা হচ্ছে ইউনিভাক। এরপর খেয়াল করেন, বিশ্বের প্রথম কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত? তথ্য মন্ত্রণালয় পরীক্ষা, তথ্য অফিসার পরীক্ষা 2005-এ এসেছিল এই কোশ্চেনটা। দেখেন প্রথম বিশ্বের এই জাদুঘরটি কোথায়? জাদুঘরটি হচ্ছে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জাদুঘর হচ্ছে আপনার এই জাদুঘরটি। এরপর দেখেন একটু খেয়াল করেন, ট্রানজিস্টর উদ্ভাবিত হয় কত সালে? ট্রানজিস্টর উদ্ভাবিত হয়? শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে পরীক্ষা 2012-তে এসেছিল। ট্রানজিস্টর উদ্ভাবিত হয় 1948 সালে। আমরা বলছি ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর হচ্ছে একটা অর্ধপরিবাহী ডিভাইস, যে অর্ধপরিবাহী ডিভাইস ছোট ইনপুট দিলে বড় আউটপুট দেয়। পরীক্ষাতে আরেকটা কোশ্চেন আসে, ট্রানজিস্টর কি হিসাবে কাজ করে? ট্রানজিস্টর হচ্ছে বিবর্ধক হিসাবে কাজ করে। ট্রানজিস্টর কি হিসাবে কাজ করে? বিবর্ধক হিসাবে কাজ করে। ট্রানজিস্টর বিবর্ধক হিসাবে কাজ করে। ট্রানজিস্টর কি করে? বিবর্ধক, বাড়িয়ে দেয়, অ্যাম্পলিফাই করে। ট্রানজিস্টর কি করে? অ্যাম্পলিফাই করে, বিবর্ধক হিসাবে কাজ করে ট্রানজিস্টর। এরপরে দেখেন, বিশ্বের সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর তৈরি হয় কোন দেশে? সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর NSI, যেটা ফিল্ড অফিসার 2021 পরীক্ষাতে এসেছিল। বিশ্বের সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর তৈরি হয় কোন দেশে? সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর তৈরি হয় চীনে। দেখেন এরপরে আছে তাইওয়ান। মূলত
তাইওয়ানে বেশি সেমিকন্ডাক্টর তৈরি হয়, ঠিক আছে? তো যেহেতু তাইওয়ান এখনো চীনের আন্ডারে, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হয়েছে কি চীন। যদি চীন অপশন না থাকে কখনো, তাহলে সেক্ষেত্রে উত্তর দিব আমরা তাইওয়ান। তাহলে সেমিকন্ডাক্টর বেশি তৈরি হয় বা সিলিকন দিয়ে যে সেমিকন্ডাক্টর তৈরি হয় হচ্ছে আপনার তাইওয়ানে বেশি। এরপর দেখেন আইসি উদ্ভাবন করে কে? গণমাধ্যম ইনস্টিটিউট এডি পরীক্ষাতে এসেছিল এটা 2003-এ। আইসির উদ্ভাবক হচ্ছে জ্যাক ক্যালভিন। জ্যাক ক্যালভিন নামে একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে আইসি আবিষ্কার করেন বা আইসি উদ্ভাবন করেন। এরপরটি খেয়াল করেন, চিপস আর মেড আপ অফ দ্য মিলিয়ন্স অফ দ্য টিনি পার্টস নোন অ্যাজ। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষাতে এসেছিল 2021-এ। দেখেন আমি আপনাদেরকে বলছি কিন্তু যে আমরা আজকে যে টপিকটা পড়বো, এই টপিক থেকে কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে। এটা বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। দেখেন এই যে চিপ তৈরি হয় অনেকগুলো কিসের সমন্বয়ে? অনেকগুলো ট্রানজিস্টরের সমন্বয়ে। আইসি চিপ তৈরি হয় অনেকগুলো ট্রানজিস্টরের সমন্বয়ে, অনেকগুলো ট্রানজিস্টরের মাধ্যমে আইসি চিপ তৈরি, ঠিক আছে? এরপর খেয়াল করেন, পাম্পটপ ইজ এ কাইন্ড অফ। পাম্পটপ কি? সোনালী ব্যাংকের পরীক্ষা, সোনালী ব্যাংকের পরীক্ষা যে হলো আপনার ক্যাশ অফিসারের পরীক্ষা 2013, এটাতে প্রশ্ন আসছিল পাম্পটপ কি? হোয়াট ইজ পাম্পটপ? পাম্পটপ হচ্ছে স্মল কম্পিউটার, ছোট কম্পিউটার হচ্ছে পাম্পটপ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকগুলো টপিকস পড়েছি এবং অনেকগুলো টপিক্সের সাথে সাথে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। সো আপনারা আজকে যে টপিকসগুলো পড়লেন এই বা টপিকসগুলো দেখলেন, এগুলো আপনারা বাসায় একটু চর্চা করবেন এবং আপনাদের এই চর্চা সামনের দিনগুলোতে আপনাদের ভালো ফিউচার তৈরি করবে। আপনারা যত বেশি চর্চা করবেন আপনাদের তত বেশি কিন্তু আপনাদের হলো আপনাদের প্রিপারেশন ডেভেলপ হবে। সো দ্যাট আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে যে আপনারা জব মাস্টার পেজের সাথে থাকবেন এবং এই পেজে যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো নিয়মিত দেখবেন এবং শেয়ার দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।